পড়ছিলাম সেখান থেকেই কয়েকজন নতুন আছে তাদের জন্য একটু পুরোনো কথা দিয়ে শুরু করি। তো যেটা আমরা পড়ছিলাম, কি পড়ছি? তোমার যদি কোনো একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, যেমন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কি থাকে, কোনো একটা বিন্দুর ভুজকড়ি থাকে। তো ত্রিমাত্রিকের ক্ষেত্রে যেহেতু তোমার তিনটা অক্ষ, এক্স এক্সিস, ওয়াই এক্সিস এন্ড জেড এক্সিস, সো কোনো একটা পয়েন্টের কি থাকবে, ভুজকটি আমরা তখন বলি না, আমরা বলি হচ্ছে তখন তার এক্স এর স্থানাঙ্ক থাকবে, ওয়াই এর স্থানাঙ্ক থাকবে এন্ড জেড এর স্থানাঙ্ক থাকবে। ওকে, তো যেহেতু এটা এ পয়েন্টের জন্য আমরা এক্স ওয়াই জেড না বলে আমরা পরে দিয়ে শিখছি যে এইভাবে বললে বেটার, যে কি এ এক্স, এ ওয়াই এন্ড হচ্ছে এ জেড। একটা হচ্ছে এক্স এর স্থানাঙ্ক, ওয়াই এর স্থানাঙ্ক, জেড এর স্থানাঙ্ক। এবং মূলবিন্দু থেকে যদি আমি ওই পয়েন্ট পর্যন্ত সংযোগকারী রেখাটা নিই, ও এ ভেক্টরকে আমরা চাইলে এ ভেক্টর বলতে পারি। এবং এ ভেক্টরটা কি হবে? এ ভেক্টরটা হবে এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ এন্ড হচ্ছে এ জেড কে ক্যাপ। ঠিক আছে? এবং এ ভেক্টরের মান কি হবে? এটাকে আমরা এই ভেক্টরের মানকে এ ভেক্টর মডুলাস সাইন দিয়ে প্রকাশ করি, অথবা জাস্ট এ দিয়েও প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে রুট ওভার এ এক্স এর স্কোয়ার, এ ওয়াই এর স্কোয়ার এন্ড হচ্ছে এ জেড এর স্কোয়ার। ওকে, এবং যদি আমি এ ভেক্টর বরাবর কোন একটা একক ভেক্টর বের করতে চাই, ঠিক আছে, এ ভেক্টর বরাবর অথবা এ ভেক্টরের সমান্তরাল কোন একটা একক ভেক্টর, দুইটাই বলতে পারি। তো আমরা জানি একক ভেক্টরকে আমরা হচ্ছে স্মল লেটার দিয়ে প্রকাশ করি, এবং অবশ্যই একক ভেক্টরের উপর ক্যাপ সাইন দেওয়া লাগে। ঠিক আছে, একক ভেক্টরের উপর কি সাইন দেওয়া লাগে? ক্যাপ সাইন। তো ক্যাপস, এ ক্যাপটা কি হবে? এই ক্যাপটা হবে হচ্ছে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। ঠিক আছে, অর্থাৎ এই ভেক্টরটাকে যদি আমি ওর মান দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি এ ক্যাপ মানে এ ভেক্টর বরাবর বা এ ভেক্টরের সমান্তরাল একটা একক ভেক্টর পেয়ে যাব। তো মোটামুটি আমরা এই জিনিসগুলো পড়ছি। এবং একটা কথা মনে রাখবা, তোমাকে এটা একবার প্রশ্নে তো আসছিল, তোমাদের পড়াইছিও আমি, যে হচ্ছে ধরো তোমাকে আমি অনেক বড় একটা প্রশ্ন দিয়ে বললাম যে এ ভেক্টর হচ্ছে এত, তাহলে ওই এ ভেক্টর বরাবর যে একক ভেক্টরটা আছে সেটার মান নির্ণয় করো। ঠিক আছে, তো মনে রাখবা একক ভেক্টরের মান কত তোমাকে কিন্তু কষ্ট করে বের করতে হবে না। একক ভেক্টরের মান কত? একক ভেক্টরের মান হচ্ছে 1। এটা সবসময় মাথায় রাখবা। এটা মাঝে মাঝে এমসিকিউতে দেয়। মানে জিনিসটা হচ্ছে তোমাকে জাস্ট তুমি যেন টাইমটা নষ্ট করো এটা করার পিছনে বা বড় ক্যালকুলেশন করার পিছনে, সেজন্য দেয়া। আচ্ছা, লেখা কি এখন ক্লিয়ার নাকি লেখা এখনো খোলা? কয়েকজন লিভ জয়েন হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, ম্যাক্সিমামের ক্লিয়ার থাকলে ওই যে যার ঘোলা তার সমস্যা। ঠিক আছে, এটা আমি আগেই বলছি। একটু হচ্ছে ইয়ে করো, একটু কথা শুনে লেখার চেষ্টা করো। প্লাস হচ্ছে আমি এখন পুরোনো কথাই বলতেছি, একটু ওয়েট করি, মানে আশা করি ক্লিয়ার হবে আস্তে আস্তে। তো এভাবে আমরা জাস্ট হচ্ছে এ ভেক্টর বা এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম। দেন হচ্ছে যদি আমার দুইটা ভেক্টর থাকে, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা বি ভেক্টর, আমরা চলে গেছিলাম ডট গুণে, তাই তো? ডট গুণের কথা তো মনে আছে আমি কিভাবে কি বলছিলাম, যে কেন আমরা ডট গুণের বা ডট গুণটা কোত্থেকে আসে বা কেন আসে সেটা নিয়েও আমরা কথা বলছিলাম। জাস্ট একটু বলি, কারণ আমাদের ডট গুণ নিয়ে এখন আমাদের একটু ফার্দার কাজ আছে। সেটা হচ্ছে যদি এ ভেক্টরটা হয় এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ এবং হচ্ছে এ জেড কে ক্যাপ। এগুলো পুরোই না পড়া, লেখা বাকি আছে, পরে লিখো। বিএক্সআই ক্যাপ, বিওয়াইজে ক্যাপ এবং হচ্ছে বিজেড কে ক্যাপ। ঠিক আছে, একটা এ ভেক্টর আরেকটা কি বি ভেক্টর। ঠিক আছে, এখন এই এ ভেক্টর আর একটা যদি এ ভেক্টর আর একটা যদি বি ভেক্টর হয়, তাইলে আমরা বলছিলাম যে এদের ডট গুণ, ডট গুণটা কোত্থেকে আসছিল যদি একটু পুরোনো জায়গায় ব্যাখ্যা করি। তো আমরা বলছিলাম যে ধরো একটা উদাহরণ দিছিলাম, যে ধরো কি হচ্ছে, একটা বক্স আছে তোমার কাছে, তুমি বক্সের উপর এফ ফোর্স অ্যাপ্লাই করছো। ঠিক আছে, এফ ফোর্স অ্যাপ্লাই করছো এবং এফ ফোর্স অ্যাপ্লাই করার ফলে ধরো তার এস পরিমাণ সরণ হয়েছে। ঠিক আছে, এফ ও একটা মানে ভেক্টর রাশি, সরণ একটা কি ভেক্টর রাশি। ঠিক আছে, তাইলে যদি আমি বলি যে তোমার কতটুকু কাজ হয়েছে, তখন ওয়ার্কটা কি, ওয়ার্ক যদি তোমার স্কেলার হয়, মানে যদি যে মানে তুমি যে রাশিটা হিসাব করছো সেটা যদি স্কেলার হয়, তখন সেটা ওই দুইটা ভেক্টরের কি হবে, ডট প্রোডাক্ট হবে। ঠিক আছে, সেটা কি হবে, দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট হবে। কাজ কেন স্কেলার? কারণ হচ্ছে কাজের কোনো ধরনের ডিরেকশন নাই, কাজের কোনো ডিরেকশন নাই, সো এটা হচ্ছে আমার স্কেলার রাশি। এবং যদি আমার রেজাল্টেন্টটা ভেক্টর হয়, তখন আমরা ক্রস গুণন করি, যেটা আমরা এখনো দেখি নাই, সেটা আমরা সামনে দেখবো। তো এরকম করে ধরো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তাহলে ওদের ধরো একটা তৃতীয় রাশি আছে, ধরো রাশিটা হচ্ছে কি বলতে পারি আমরা, ধরো আর, যেটা কোনো ধরনের ভেক্টর রাশি না, তাহলে আর ইকুয়ালস টু বলতে পারি এ ডট বি, মানে তখন এটা ডট গুণ হবে। আচ্ছা, স্কেলারের জন্য ডট গুণ। এখন এটার মানটা কি হয়, বা এটা ইকুয়ালস টু কি হয়, এটা ইকুয়ালস টু হয় এ ভেক্টরের মান ইনটু বি ভেক্টরের মান ইনটু কস থিটা, যেখানে থিটাটা কি, থিটা হচ্ছে এ ভেক্টর এন্ড বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। আবার এই জিনিসটাকে আমরা বলছিলাম এভাবেও বলা যায় যে এ ডট বি হবে হচ্ছে আই এর সহগ ইন্টু আই এর সহগ প্লাস জে ক্যাপের সহগ ইন্টু জে ক্যাপের সহগ যোগ কে ক্যাপের সহগ ইন্টু কে ক্যাপের সহগ। তাই তো, মনে পড়ে তো এগুলা? এ এক্স বি এক্স
প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস হচ্ছে এ জেড বি জেড। দেন আমরা বলছিলাম যে যদি আমাকে কখনো কোণ বের করতে হয় তখন আমরা ডট গুণ দিয়ে কাজ করব। আচ্ছা, ওইটার আমি একটা ব্যাখ্যা দিছিলাম, কয়েকজনের প্রশ্ন ছিল যে কেন ক্রস গুণ ইউজ করব না। আসলে ব্যাখ্যাটা মানে আমাদের যে ব্যাখ্যা দেওয়া হয়েছিল আমি সেটাই বলছি তোমাদের, বাট পরে আমি এটা নিয়ে একটু স্টাডি করছি, আমি একটা ভালো ব্যাখ্যা পাইছি, সেটা আমি একটু পরে দিব, ঠিক আছে? যখন ক্রস গুণ শেষ হবে বা ক্রস গুণ পড়াবো তখন মনে করো, আর আমি মনে থাকলে তো আমি বলে দেবো, সমস্যা নেই। তাহলে কি বললাম, যদি তোমার এ আর বি এর মান জানা থাকে, তাদের মধ্যবর্তী কোণ জানা থাকে, তাহলে তুমি কি করবা, এই ফর্মুলা অ্যাপ্লাই করবা। আর যদি এদের ভেক্টর ফর্মটা জানা থাকে তখন কি করবা, এই ফর্মুলা অ্যাপ্লাই করবা, নিচেরটা, মানে হচ্ছে ax bx ay by az bz। ওকে, আচ্ছা। তাইলে এর মানে যদি আমি তোমাকে এখন বলি যে a আর b ভেক্টরের কোণ নির্ণয় করো, তাহলে কি হবে, cos থিটা ইকুয়ালস টু, ফর্মুলা হচ্ছে a ভেক্টর ডট b ভেক্টর ডিভাইডেড বাই a ভেক্টরের মান ইনটু b ভেক্টরের মান। অবশ্যই কিন্তু ডটটা একটু ক্লিয়ার ভাবে দিতে হবে। আচ্ছা, এখানে একজন আবার প্রশ্ন করছিল, আমি এটা মানে ঠিক মতো প্রশ্ন অ্যান্সার দিতে পারি নাই ওই সময়, একটু বলে নেই যে জিনিসটা হচ্ছে যে আমি এটাকে এইভাবে লিখতে পারবো কিনা। দেখো, আমি এটাকে চাইলে এরকম ভাবে বলতে পারি কিনা একটু বলি, যে আমি ধরো এ ভেক্টর বাই এ ভেক্টরের মান। আচ্ছা, লেখে কি ঘোলা, অনেকেই তো কি লিভ জয়েন হচ্ছে, বুঝলাম না, এই প্রবলেম করলে তো সমস্যা। ক্লিয়ার আছে, সবারই ক্লিয়ার আছে তো? না, লিভ জয়েন হচ্ছে কয়েকজন, এজন্য বললাম। আচ্ছা, তো আমি এটাকে কি বলতে পারি, দেখো এ ভেক্টর বাই এ ভেক্টরের মান, যেমন ধরো আমি তোমার কাছে আমি বললাম যে এ বি বাই সি ডি, এটাকে তুমি কি বলতে পারো, এ বাই সি ইন্টু বি বাই ডি, তাই তো বলা যায়। তো এটাকে আমি এইভাবে প্রকাশ করতেছি আর কি, বি ভেক্টর বাই বি ভেক্টরের মান ইন্টু এ ভেক্টর বাই এ ভেক্টরের মান, ডট গুণ আর কি। আচ্ছা, এখন দেখো এ ভেক্টর বাই এ ভেক্টরের মান, এটাকে আমি কি বলতে পারি, এ ভেক্টর বরাবর একটা একক ভেক্টর, তাই তো, এ ক্যাপ। আর এটাকে বলতে পারি বি ভেক্টর বরাবর একটা একক ভেক্টর, বি ক্যাপ। হ্যাঁ, এটা কি কিন্তু এরকম বলা যাবে, ঠিক আছে, এটা কিন্তু বলা যাবে। অর্থাৎ আমি কিন্তু ধরো এ ভেক্টর বরাবর একটা একক ভেক্টর জানি, আর বি ভেক্টর বরাবর একটা একক ভেক্টর জানি। যদি আমি cos থিটা বের করতে চাই, তাহলে কিন্তু ওই একক ভেক্টর দুইটা ডট গুণ করলেও কিন্তু হবে। ব্যাপারটা বুঝতে পারছি? একক ভেক্টর দুইটা ডট গুণ করলেও কি হবে, কাজ হবে। ব্যাপারটা বুঝাইতে পারছি কিনা, বা কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা এখানে? এটা কিন্তু করা যাবে, আবারও বলতেছি, ঠিক আছে? আমি যদি লাস্ট দিন বলছিলাম যে এরকম করা যাবে না, বাট আমি যেটা বলছি এটা ভুল ছিল, পরে আমি দেখে জানাচ্ছি যে হ্যাঁ, এটা করা যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে তাহলে আমাদের আম, মোটামুটি আমরা ইউ নিয়ে ধারণা করছি, এবং থিটা বের করার জন্য যদি মধ্যবর্তী কোণ বের করতে হয় তখন আমরা এই ডট গুণের সূত্রটা অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা, তো এগুলো গেল আমাদের গত দিনের কথাবার্তা। দেন আমরা কিন্তু অ্যাঙ্গেল নিয়ে পড়ছিলাম, যে হচ্ছে সে অক্ষের সাথে কত কোণ করে। তো একটা শর্টকাট করছিলাম, একটু সংক্ষেপে দেখায় দেই, সেটা কি ছিল, যদি আমার একটা ভেক্টর হয় এ ভেক্টর, সেটা কি এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এবং হচ্ছে এ জেড কে ক্যাপ, এবং আমরা বলছিলাম যে তিনটে এক্সিস আছে, এক্স এক্সিস, ওয়াই এক্সিস এন্ড জেড এক্সিস। ধরো ও এক্স এক্সিসের সাথে থিটা এক্স কোণ, ওয়াই এক্সিসের সাথে থিটা ওয়াই কোণ, এবং জেড এক্সিসের সাথে থিটা জেড কোণ করতেছে। আমরা কিন্তু একটা শর্টকাট করছিলাম, শর্টকাটটা কি ছিল বলো তো কেউ একজন, মনে আছে কিনা? থিটা এক্সটা কি হবে, হ্যাঁ কজ ইনভার্স, যেহেতু আমি থিটা এক্স বের করতেছি, আমার যে আই এর সহগ সেটা হচ্ছে এক্স, এক্স ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, সেটা যদি কজ ইনভার্স করি তাহলে আমি সরাসরি থিটা এক্স পেয়ে যাব। থিটা ওয়াই ইকুয়ালস টু কি হবে, কজ ইনভার্স সেম ভাবে এ ওয়াই ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। থিটা জেডটা কি হবে, থিটা জেডটা হচ্ছে কজ ইনভার্স এ জেড ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, ঠিক আছে? এটা কিভাবে বলতে পারতেছি, আমরা ম্যাথের সময় যখন ম্যাথ করব এই চ্যাপ্টারের, ওই সময় হচ্ছে এটা একটা উদাহরণ দেখলে একটু ক্লিয়ার হবে, যারা নতুন আসো সমস্যা থাকবে না তখন কোনো। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত লাস্ট নিয়ে দেখলাম, এরপরে চলে যাই। তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভেক্টরের অভিক্ষেপ এবং উপাংশ। ভেক্টরের অভিক্ষেপ এবং উপাংশ, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা একটু ভালোভাবে বুঝো। তো এখন কথা হচ্ছে যে অভিক্ষেপ জিনিসটা কি, উপাংশ কি। ছোটবেলায় বা 9 10-এ কিন্তু আমরা পড়ছি লম্ব অভিক্ষেপ, মনে আছে কিনা, নাকি অভিক্ষেপ ভুলে গেছো, পড়াইতে হবে কাউকে? যদি মনে থাকে তাহলে আমি আর অভিক্ষেপ নিয়ে কথা বলবো না। কি মনে পড়ে অভিক্ষেপ কি ছিল? যে হচ্ছে আমার ধরো কোনো একটা রেখা আছে, ঠিক আছে, রেখার উপর আমার যদি কোনো বিন্দু থাকে, এই বিন্দু থেকে আমি যদি এই রেখার উপর একটা লম্ব টানি,
এই লম্ব রেখাটা এই রেখাকে যে পয়েন্টে ছেদ করে সেটাকে আমরা বলবো হচ্ছে পয়েন্টের লম্ব অভিক্ষেপ। ব্যাপারটা বুঝতে পারছি? একটা রেখা, একটা পয়েন্ট, পয়েন্ট থেকে আমি কি করলাম, একটা লম্ব টানলাম। লম্ব রেখাটা এই রেখাকে যে পয়েন্টে ছেদ করতেছে সেটাকে আমরা বলি হচ্ছে পয়েন্টের লম্ব অভিক্ষেপ, অর্থাৎ পয়েন্টের লম্ব অভিক্ষেপ। কোনো একটা বিন্দুর লম্ব অভিক্ষেপ একটা বিন্দুই হবে। ঠিক আছে? একটা বিন্দু লম্ব অভিক্ষেপ কি হবে? একটা বিন্দু হবে। এখন ধরি আমার একটা রেখা আছে এবং উপরেও আরেকটা রেখা আছে। এখন আমি কি করব, ওই যে রেখাটা আমি কার উপর লম্ব অভিক্ষেপ আঁকতে যাচ্ছি? নিচেরটার উপর। কার থেকে? উপরের এই রেখাটা থেকে। তাহলে ওর দুইটা প্রান্ত বিন্দু নিব। ওর দুইটা কি নিব? এই যে দুইটা প্রান্ত বিন্দু আছে। এই প্রান্ত বিন্দু থেকে একটা অভিক্ষেপ টানবো, এই পয়েন্ট। এই প্রান্ত থেকে একটা অভিক্ষেপ টানবো যেটা হচ্ছে এই বিন্দু। ঠিক আছে? ধরো এই রেখাটা হচ্ছে এ বি, নিচেরটা ধরো বড়টা সিডি, এবং এ থেকে লম্ব টানলাম ই, এবং বি থেকে লম্ব টানলাম এফ। ওকে? তাহলে আমি বলতে পারি সিডি এর উপর এ বি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে ইএফ। তাহলে ইএফটা কি হবে? এ বি এর লম্ব অভিক্ষেপ কার উপর? সিডি এর উপর। তাহলে মনে রাখতে হবে লম্ব অভিক্ষেপ কার? এ বি এর। ঠিক আছে? যদিও আমার ইএফ টা সিডি এর উপর মধ্যে আছে, বাট লম্ব অভিক্ষেপটা কার? অভিক্ষেপটা কিন্তু এ বি এর। এভাবে একটু মনে রাখতে হবে। তাহলে আমরা মোটামুটি অভিক্ষেপ ব্যাপারটা বুঝতে পারলাম। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আমরা ভেক্টরের মাধ্যমে চাইলে অভিক্ষেপ বের করতে পারি। কিভাবে একটু দেখি। ধরো আমার একটা রেখা আছে ওপি, আরেকটা রেখা আছে ও কিউ। হ্যাঁ, হ্যাঁ, বলো অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, বলো। তখন হচ্ছে তোমার আচ্ছা দেখাই কি হইতো। মনে রাখবা যার উপর তুমি হচ্ছে লম্ব আঁকবা, কি বললাম? যার উপর লম্ব আঁকবা বা যার উপরে লম্ব অভিক্ষেপ রাখবা তার সাপেক্ষে কিন্তু লম্ব হইতে হবে। তো একটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে তুমি এবি এর উপর রাখতে পারবে না, এবি এর বর্ধিতাংশের উপর রাখতে হবে। একটু তাহলে বড় চিত্র আঁকতে হবে আর কি এটার জন্য। দেখো, ধরো সাপোজ তুমি এটা বলতেছো, তাই তো? সাপোজ, তাহলে আমাকে কি হইতে হবে, তুমি সিডি থেকে এবি এর উপর লম্ব টানছো, রাইট? আচ্ছা, তো টানতে পারবা, কোনো সমস্যা নেই, কিন্তু যার উপর তুমি লম্ব অভিক্ষেপ আঁকবা তার সাথে লম্ব হইতে হবে। ব্যাপারটা বুঝাইতে পারছি? মানে ওর উপর তাইলে এখন তোমার লম্ব আঁকতে হবে। তাহলে ডি থেকে ওর উপর লম্ব টানো। তাইলে এরকম হবে, ডি থেকে ওর উপর লম্ব। তাহলে দেখো বি তো তোমার এখানে শেষ, বি পয়েন্টে এখানে শেষ, কিন্তু সে তো বি পয়েন্টে যেতে পারতেছে না। তাহলে এর মানে কি, অভিক্ষেপটা তখন কি হবে? ওর বর্ধিতাংশের উপর হবে। সেম ভাবে সি থেকে এ বি এর উপর লম্ব, এইভাবে তুমি মানে এ বি এর উপর লম্ব হইতে হবে, মানে এই যে এটা 90 ডিগ্রি হইতে হবে। তো সেম ভাবে সি থেকে তুমি এ বি এর উপর টানতে পারতেছো না লম্ব, তাহলে কি করতে হবে? ওর বর্ধিতাংশের উপর টানতে হবে। বর্ধিত করলাম, এই যে এখন টানলাম। তাহলে আমার লম্ব অভিক্ষেপটা কি হবে? ধরো যে এটা হচ্ছে আমার জি পয়েন্ট, আর যে এই পয়েন্টটা হচ্ছে এইচ পয়েন্ট। তাহলে আমার জিএইচটা হচ্ছে সিডি থেকে এবি এর উপর লম্ব অভিক্ষেপ। ব্যাপারটা বুঝাইতে পারছি? বর্ধিতাংশের উপর তখন আমি আঁকতে হবে, কারণ কি রেখাটা তো ছোট। ওকে? যার উপর লম্ব অভিক্ষেপ তার সাথে 90 ডিগ্রি করবে। ওকে? আর যে রেখা থেকে করতেছে সেটার সাথে কি করতেছে আমার এটা মাথা ব্যথার বিষয় না। বুঝাইতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন দেখো আমার এটা কি আসতেছে, ধরো একটা রেখা হচ্ছে ওপি, আর একটা রেখা কি ও কিউ। ঠিক আছে? তাহলে ওপি বরাবর একটা ভেক্টর হচ্ছে ধরো এ ভেক্টর, এন্ড ওবি বরাবর ও কিউ বরাবর একটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর। তো আমরা কিন্তু বলছিলাম যে আমরা কিন্তু দিকাংশ সরি দিক নির্দেশক রেখাংশ পড়ছিলাম। তো এখানে আমরা বলছিলাম কি যে আমার এ ভেক্টরের মানটা কি করবে, এই ওপি দ্বারা নির্দেশিত হবে, আর বি ভেক্টরের মানটা ও কিউ দ্বারা নির্দেশিত হবে, মানে যে রেখা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতেছি সেটা দিয়ে নির্দেশিত করা যাবে আর কি। তাহলে আমি কি বলতে পারি যে ওপি এর যে দৈর্ঘ্যটা সেটা কি এ ভেক্টরের মানের সমান, আর ও কিউ এর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে বি ভেক্টরের মানের সমান। ঠিক আছে? বলা যেতে পারে। এখন আমি কি করলাম, ও কিউ থেকে ওপি এর উপর লম্ব অভিক্ষেপ টানবো। কি বললাম? ও কিউ থেকে ওপি এর উপর লম্ব অভিক্ষেপ। তাহলে আমি কি বলছি, লম্ব অভিক্ষেপের ক্ষেত্রে আমি যে রেখা থেকে টানতে হবে সেই রেখার দুই প্রান্ত থেকে আমি দুইটা লম্ব আঁকবো। তাহলে এটা হচ্ছে কি, কিউ থেকে ধরো আমি ওপি এর উপর লম্ব টানলাম, ধরো কিউএন সাপোজ, বা কিউএম, তুমি যেটা নাম দিতে চাও, প্রবলেম নাই। আর ও থেকে ও এর উপর লম্ব কি হবে? এই বিন্দুটাই হবে। তাহলে আমি যদি লম্ব অভিক্ষেপ বলি, ও কিউ থেকে ওপি এর উপর লম্ব অভিক্ষেপ হচ্ছে ও এন। এটাতে কোনো জিজ্ঞাসা আছে কিনা? কি বলতে পারি? ও কিউ হতে ওপি এর উপর অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ কত? ও এন। ঠিক আছে? এখন আমার ধরো যে ও কিউ আর ওপি এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা।
ও কিউ আর ওপি মধ্যবর্তী কোণ কত, থিটা। তাহলে যদি কোণ থিটা হয় তাহলে এখন দেখো আমি কিন্তু ও কিউ এর মান জানি, কারণ কি বি ভেক্টর জানা আছে, বি ভেক্টর জানা মানে কি বি ভেক্টরের মান জানি, মানে ও কিউ এর দৈর্ঘ্য জানি। আমাকে এখন ও এন মানে লম্ব অভিক্ষেপটা বের করতে হবে। তাহলে দেখো এটা তো ভূমি আছে, একটা সমকোণী ত্রিভুজ ভূমি আছে, তাহলে কি নিব, কস থিটা নিব। তাহলে কস থিটা নেই আমরা, কস থিটা ইকুয়ালস টু আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, ও এন বাই ও কিউ। তাহলে ও এনটা কি হবে, ও কিউ কস থিটা। ও কিউ মানে কি, ও কিউ মানে হচ্ছে বি ভেক্টরের মান। বি ভেক্টরের মানকে শুধু বিও আমরা বলতে পারি চাইলে, তাহলে তুমি বি ভেক্টরের মান দিয়েও করতে পারো অথবা বি ভেক্টর লিখতে পারো, শুধু বি লিখতে পারো, তাহলে বি কস থিটা। এতটুকু কোনো জিজ্ঞাসা আছে কিনা, ও এন ইকুয়ালস টু বি কস থিটা, এতটুকু বুঝতে কোনো সমস্যা আছে কিনা, কি কোনো সমস্যা নাই? কোনটা, এটা এটা অভিক্ষেপ? আচ্ছা, অভিক্ষেপের জিনিসটা যেটা ও জিজ্ঞাসা করছে যে আমার, ধরো এটা হচ্ছে আমার সিডি আর এটা হচ্ছে এবি, তাহলে এবি থেকে সিডি এর উপর লম্ব অভিক্ষেপ কি হবে, এ থেকে সি এর উপর লম্ব, বি থেকে সি এর উপর লম্ব, যে রেখাংশটা এখানে কাটে সেটা। এখন ও জিজ্ঞাসা করছে যে আমার সিডি থেকে এবি এর উপর লম্ব অভিক্ষেপ আঁকা যাবে কিনা, অবশ্যই আঁকা যাবে। কিন্তু দেখো আমি কি বলছি, যার উপর লম্ব অভিক্ষেপ হইতে হবে তার সাথে কি তৈরি করতে হবে, তার সাথে 90 ডিগ্রি তৈরি করতে হবে, বুঝতে পারছি? মানে ডি থেকে আমার এবি এর উপর লম্ব টানতে হবে। এই যে ডি থেকে, মানে তোমার কাজ হচ্ছে লম্ব অভিক্ষেপ মানে হচ্ছে দুইটা পয়েন্ট থেকে তুমি লম্ব টানবা, তাহলে ডি থেকে এবি এর উপর লম্ব টানতে হবে। এখন দেখবা লম্ব টানা যাচ্ছে কিনা, ঠিক আছে? যদি টানা না যায়, কারণ ও তো শর্ট মানে রেখা, এটা তো ছোট রেখাংশ, এটা বড়, তাহলে যদি তোমার লম্ব অভিক্ষেপ আঁকা যায় তো গেল, আর যদি না আঁকা যায় কি করবা, বর্ধিত করে দিবা। তাহলে আমি এটাকে ধরো বি থেকে ধরো একটু বর্ধিত করছি এবং এরপর আমি লম্ব টানলাম, এরপর আমি কি করলাম, ডি থেকে এ বি এর বর্ধিতাংশের উপর লম্ব টানলাম, লম্বটা ধরো জি বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে? এরপর এখানেও সেম ভাবে বর্ধিত করছি, এরপরে লম্ব টানছি, আমাকে লম্বটা টানতে হবে। এখন যদি বর্ধিতাংশের উপর টানি তাহলে বর্ধিতাংশের উপরই, সমস্যা নেই। তার মানে এইচ জিটা হচ্ছে সিডি এর থেকে এবি এর উপর লম্ব অভিক্ষেপ, ওকে? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এতটুকু আশা করি কোনো জিজ্ঞাসা নেই যে ও এনটা হচ্ছে বি কস থিটা বা ও কিউ কস থিটা। আচ্ছা, এটা আমরা বুঝি সবাই। দেন এখন আমি কি, আমরা কিন্তু কিছুক্ষণ আগেই বা লাস্ট ক্লাসে বলতে পারো আমরা পড়ছি, সেটা হচ্ছে এ ডট বি ইকুয়ালস টু কি হয়, যদি আমার এটা এ ভেক্টর হয় এটা বি ভেক্টর হয়, এ ডট বি কে বলতে পারি এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু হচ্ছে তাদের মধ্যবর্তী কোণের কোসাইন কস থিটা। তাহলে দেখো এখন আমি বি কস থিটাকে কি বলতে পারি, বি কস থিটাকে বলতে পারি হচ্ছে এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ডিভাইডেড বাই এ, সরি মান বলতেছি, দুঃখিত দুঃখিত, এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, ঠিক আছে? তাহলে আমি বি কস থিটাকে কি বলতে পারি, এ ভেক্টর ইন্টু বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, ওকে? তো এইটা আমাদের ফর্মুলা, কিন্তু আসলে কি বের করলাম আমরা, তাহলে দেখো আমরা কি বের করছি এখানে, ও কিউ হতে, অথবা ও কিউ কে আমি কি বলতে পারি, বি ভেক্টর। তাহলে দেখো বি ভেক্টর হতে এ ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ, বি ভেক্টর হতে এ ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ, সেটা কি বি কস থিটা, এবং বি কস থিটা ইকুয়ালস টু কি হবে, এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, ওকে? আচ্ছা, এটাকে যদি আমি একটু লিখি, লেখার মাধ্যমে আমরা একটু বোঝার ট্রাই করি, তাহলে কি বের করলাম, তাহলে আমরা বুঝছি যে যার যার থেকে লম্ব অভিক্ষেপটা তৈরি হয়েছে সেটা মানে লম্ব অভিক্ষেপটা হচ্ছে তার, তাই তো? মানে কি আমরা কি বলতে পারি, এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ ইকুয়ালস টু কি হবে, ইকুয়ালস টু হচ্ছে বি কস থিটা ইকুয়ালস টু হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মানও বলতে পারো, অথবা শুধু এও লিখতে পারো, যেটাই লেখো সমস্যা নেই। এখন এটাকে যদি আমি একটু সংক্ষেপে বলতে যাই বা একটু মনে রাখার জন্য বলতে চাই, কারণ অনেকে কনফিউজ হয়ে যায় কোনটা কোন জায়গায় বসবে। দেখো মনে রাখবে এভাবে, যার লম্ব অভিক্ষেপ, এটা কার লম্ব অভিক্ষেপ, বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ না, যার লম্ব অভিক্ষেপ তার কস থিটা, আর যার উপরে হয় মানে যার উপর লম্ব অভিক্ষেপ তৈরি হয় সে নিচে থাকে। দুইভাবে মনে রাখতে পারো, কি বললাম, যার লম্ব বিক্ষেপ তার কস থিটা, আর যার উপরে তৈরি হয় তার মানটা নিচে থাকে। এইভাবে যদি মনে রাখো তাইলে কখনো ভুল করবা না। তাইলে এর মানে যদি এখন আমি এভাবে বলি যে বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ, কি বললাম, বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ, তাহলে কার লম্ব বিক্ষেপ,
এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, সেটা কি হবে? সেটা হবে a cos থিটা ইকুয়ালস টু কি হবে, কার উপর? বি ভেক্টরের উপর। তাহলে নিচে হবে বি ভেক্টরের মান দিয়ে ভাগ, উপরে থাকবে এ ভেক্টর ডট বি ভেক্টর। কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা? কোনো জিজ্ঞাসা নাই কারো? হ্যাঁ, ওই যে যেটা তোমার ওই যে ওখানে ও এন বের করলাম না, এখন ধরো ধরো এই যে এটা তোমার এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে এ থেকে এখন আমি বি এর উপর লম্ব অভিক্ষেপ টানলাম। ধরো হচ্ছে এটা আমার যে পি বিন্দু, এটা হচ্ছে তোমার ধরো এটা ও বিন্দু, এটা কিউ বিন্দু, এটা ধরো এম। তাহলে এখন তুমি ও এমটা বের করো। ও এমটা কি আসবে? অতিভুজ ইন্টু কস থিটা। সমকোণী অ্যাপ্লাই করো না, পিথা পিথাগোরাস বলতে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করো। দেখো এখানে একটা ত্রিভুজ হচ্ছে না, ওপিএম, সমকোণী ত্রিভুজ, যেহেতু পি থেকে এমটা লম্ব। এখন কথা হচ্ছে ভাই পি এমটা লম্ব, তাহলে এখন এই সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। তাহলে যদি আমি cos থিটা অ্যাপ্লাই করি, cos থিটা ইকুয়ালস টু কি হবে? ভূমি বাই অতিভুজ। ব্যাপারটা বুঝতে পারছি কিনা? তাহলে কি বলতে পারি? cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে হ্যাঁ অলওয়েজ cos থিটাই হবে, বা আমরা cos থিটা ইউজ করতেছি তাই cos থিটা হবে। কারণ আমরা এখানে দেখো, আমার এখানে লম্বটা বের করার কোনো প্রয়োজন নেই, আমাকে অভিক্ষেপ চাইছে। যেহেতু অভিক্ষেপ চাইছে আর আমি যেহেতু অতিভুজ জানি, তাহলে আমার cos থিটাই ইউজ করতে হবে। বুঝতে পারছি? এটা হয় কত? এটা হয় হচ্ছে তোমার ও এম বাই ওপি। তাহলে ও এমটা কি হবে? ও এমটা হবে হচ্ছে ওপি cos থিটা। আর ওপি মানে কি? ওপি মানে যে কথা, এ ভেক্টরের মান সেম কথা। তাহলে এটাকে আমি বলতে পারি এ cos থিটা। বুঝতে পারছি এখন? বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ। তাহলে যেটা বললাম, এভাবে মনে রাখবা, যার লম্ব বিক্ষেপ তার cos থিটা। কেন আমি এটা বললাম? বইয়ে কিন্তু এই সূত্রটা নাই, কিন্তু এটা কেন বলছি? এটা বলার কারণ হচ্ছে মাঝে মাঝে কিন্তু এটা দিয়ে একটু পেঁচায়। যেমন ধরো আমি তোমাকে মানে গতানুগতিক প্রশ্ন কি থাকে, এ ভেক্টর দেওয়া থাকে, বি ভেক্টর দেওয়া থাকে, তারপর বলে যে এর উপরে লম্ব বিক্ষেপ বের করো। এখন ধরো তোমাকে প্রশ্ন এরকম করলো যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ দেয়া আছে এবং একটা ভেক্টর দেয়া আছে, ঠিক আছে? তাহলে যার লম্ব বিক্ষেপ তার cos থিটা দিয়ে করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছি? তো এইভাবে কিন্তু যখন যেটা চাপে তোমার কাছে সেইভাবে আমাকে অ্যান্সার করতে হবে। কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা? যদি না থাকে আমরা এটার একটা ছোট্ট উদাহরণ দেখি, কারণ উদাহরণ ছাড়া এই ব্যাপারগুলো কমপ্লিট হয় না আর কি। উদাহরণটা গেল কই? হ্যাঁ, পাইছি। তো উদাহরণটা হচ্ছে, এ ভেক্টর হচ্ছে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, এবং বি ভেক্টরটা হচ্ছে 2i ক্যাপ প্লাস 10j ক্যাপ মাইনাস 11k ক্যাপ। যদি হয় তাহলে আমাকে বলছে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। আচ্ছা, তোলা হয়েছে এটা। তো কি বলছে? বি ভেক্টর বরাবর, বরাবর বা উপর একই কথা, আমাকে কি বরাবর কি আছে দরকার নাই, কার লম্ব অভিক্ষেপ সেটা হচ্ছে কথা। তাহলে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ ইকুয়ালস টু কত, এটা আমাকে জানতে চাইছে। ম্যাথটা তোলা হয়েছে। ওকে, তাইলে তাহলে আমরা কি বলছি, বা কি বলছে, যে এ ভেক্টরটা হচ্ছে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, এবং বি ভেক্টরটা কি? বি ভেক্টরটা হচ্ছে 2i ক্যাপ প্লাস 10j ক্যাপ মাইনাস 11k ক্যাপ। ওকে, তাহলে এখন আমি কি করব? আগে ডট গুণ করব, কারণ আমার ডট গুণটা তো প্রয়োজন আছে বা লাগবে, আমরা জানি সূত্র থেকে। তাহলে এখানে ডট গুণটা কি হবে? আমরা জানি কি, আই আই বা আই ক্যাপের সহগ ইন্টু আই ক্যাপের সহগ প্লাস জে ক্যাপের সহগ জে ক্যাপের সহগ প্লাস কে ক্যাপের সহগ ইন্টু কে ক্যাপের সহগ, মানে 2 দুগুণে 4 প্লাস 10 দুগুণে 20 মাইনাস 11। তাহলে আসলে 24 মাইনাস 11 মানে হচ্ছে 13 বা 13। তাহলে এ ডট বি পেয়ে গেছি। এখন আমাকে কি বলছে? সরি, বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে আমি কি বলছি? যার লম্ব বিক্ষেপ, যার লম্ব বিক্ষেপ তার হবে কি? cos থিটা। আর আরেকটা কি থাকবে? নিচে বসে যাবে। ওকে, আচ্ছা। তাহলে এখন আমার a ডট b এর মান জানি, সেটা হচ্ছে 13। আর b ভেক্টরের মানটা জানি না, এটাকে আমার আলাদাভাবে বের করতে হবে। চাইলে আলাদাভাবে বের করে বসাইতে পারো, না হয় এখানে সরাসরি বসাইতে পারো। মানটা কি হবে? রুট ওভার i এর সহগ প্লাস, সরি, রুট ওভার i এর সহগের স্কয়ার প্লাস j এর সহগের স্কয়ার প্লাস k এর সহগের স্কয়ার, রুট ওভার 2 স্কয়ার প্লাস 10 স্কয়ার প্লাস মাইনাস 11 হোল স্কয়ার।
ওকে? তারপর এটা যা আসে আরকি। যা আসে সেটাই। ওইটাই হচ্ছে আমার লম্ব অভিক্ষেপের মান। হ্যাঁ, বলো। হুম, কোনটার হর 13 লিখলাম? মানে এটার মান 13 আসছে। A ডট B বাই এটা? না, না, না। এটা B লিখছি। B লিখছি, সরি। না, সমস্যা নেই। ওকে, না বুঝলে বলবো অবশ্যই। এটা B লিখছি। তাহলে A ডট B ডিভাইডেড বাই B ভেক্টরের মান বা B। ঠিক আছে? আচ্ছা। তাহলে এটা বুঝতে আশা করি কারো কোনো সমস্যা নাই। এটার মানটা কত আসে? এটার মানটা আসে হচ্ছে 15। তাহলে 13/15। ঠিক আছে? তো যা এতটুকু যা বললাম, কোনো জিজ্ঞাসা বা সমস্যা বা কোনো প্রশ্ন কিছু আছে কিনা? ও আচ্ছা। প্রশ্নটা হচ্ছে ২ টা ভেক্টর, সরি, পেজ জুড়ে একটু ওয়েট। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস বুঝো, আমরা যে লম্ব অভিক্ষেপটা মান বের করলাম, আসলে লম্ব অভিক্ষেপের কি বের করছি? দৈর্ঘ্য বের করছি না? তাই তো? এখানে কি লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য বের করছি। তো যেহেতু লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য বের করছি, চাইলে মানে এটা বইয়ের মধ্যে দেখবা দেয়া, কিছু, কিছু বইয়ে দেয়া আছে, কিছু, কিছু বইয়ে দেয়া নাই। ওরা হচ্ছে একক ইউজ করছে। যেমন ধরো, আমরা যখন দৈর্ঘ্য বের করি, ধরো মিটার সেন্টিমিটার জানি না, তখন আমরা কি করি? ওই যে স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে একক লিখে দিতাম না? যে দৈর্ঘ্য হচ্ছে এত একক। এটা কিন্তু লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য বের করতেছি। সো এটা ইচ্ছা, অপশনাল। না দিলে যে নাম্বার কাটবে তা না। তুমি চাইলে একক দিতে পারো, মানে একক কথাটা লিখে দিতে পারো। ব্যাপারটা বুঝতে পারছি? কিছু কিছু বইতে দিছে, কিছু বইতে দেয় নাই। সো তুমি এটা দিতে পারো, অপশনাল। ওকে? দেয়াটা উচিত, কারণ এটা আমরা একটা দৈর্ঘ্য বের করতেছি। আচ্ছা, তারপরে আমরা চলে আসি হচ্ছে এর পরের টপিকে। সেটা হলো উপাংশ। তাই তো? উপাংশ জিনিসটা আমরা একটু শিখি এখন। উপাংশ কি? আচ্ছা, এখানে জায়গা আছে, এখানে লিখে ফেলি। উপাংশের সংজ্ঞাটা শিখি আগে, বা উপাংশ জিনিসটা কি? উপাংশটা হচ্ছে, লেখো, এটা বলতে পারো অভিক্ষেপের ভেক্টর রাশি। কি বলতে পারি? এটা হচ্ছে অভিক্ষেপের ভেক্টর রাশি, বা অভিক্ষেপের ভেক্টর প্রকাশ। অভিক্ষেপের ভেক্টর প্রকাশ। ঠিক আছে? তো এখন কিভাবে কি করব সেটা পরে বলতেছি, বাট উপাংশ জিনিসটা বুঝতে পারছি। জিনিসটা কি, যে আমার অভিক্ষেপের এটা একটা স্কেলার, অভিক্ষেপ তো একটা স্কেলার, কিন্তু স্কেলারের যখন আমি ভেক্টর প্রকাশ করব তখন আমি সেটাকে বলবো উপাংশ। ওকে? যেমন কি, যদি একটু ছোটবেলার উদাহরণে আমরা চলে যাই, যেমন ছোটবেলায় আমরা পড়তাম যে দূরত্ব স্কেলার রাশি, ফিজিক্সে পড়ছি কিন্তু এগুলা। দূরত্ব স্কেলার রাশি, কিন্তু সরণ ভেক্টর রাশি। তো দূরত্ব স্কেলার রাশি একে যখন আমি ভেক্টরে নিয়ে যাব তখন কি হয়ে যায়? সরণ। দ্রুতি স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি। তো দ্রুতিকে ভেক্টরে নিলে হয়ে যাবে কি? বেগ। কি মনে পড়ে এগুলা? সেম ভাবে উপাংশ হচ্ছে কি, এই অভিক্ষেপের ভেক্টর রূপ। অভিক্ষেপ স্কেলার রাশি, তাকে যখন তুমি ভেক্টরে প্রকাশ করবা সেটাকে তুমি তখন কি বলবা? উপাংশ বলবা। কি ব্যাপারটা বুঝাতে পারছি? ঠিক আছে? ওকে। তাইলে একটা জিনিস বুঝো, আমার একটা ভেক্টরে কি কি থাকে? মান থাকে, দিক থাকে। আর অভিক্ষেপ তো স্কেলার, তাহলে ওর মানে ওর অবশ্যই মান আছে। তো মান বের করে আমরা দেখাইছি একটা ম্যাথের মাধ্যমে। জাস্ট ওর কি লাগবে? তোমাকে দিকটা দেওয়া লাগবে, তাইলেই তো সে উপাংশ হয়ে যাচ্ছে। কি ব্যাপারটা বুঝি কিনা? যে ধরো, আমার একটা ভেক্টর আছে ওপি বরাবর, ধরো এই যে এ ভেক্টর, আগের উদাহরণটাই দেই। আরেকটা আছে ও কিউ বরাবর, ধরো বি ভেক্টর। একটা এ ভেক্টর, একটা বি ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, এখন আমি কি করলাম? ও কিউ থেকে ওপি এর উপর অভিক্ষেপ টানলাম বা অভিক্ষেপ আঁকলাম, সেটা ধরো ও এন। এখন দেখো, ও এনটা কি? ও এন হচ্ছে আমার অভিক্ষেপ। এখন এটাকে আমার উপাংশে কনভার্ট করতে হবে। যদি উপাংশে কনভার্ট করতে হয় তাহলে ওকে ডিরেকশন দিতে হবে। তাহলে আমি ধরো ডিরেকশন দিয়ে দিলাম। তাইলে এখন দেখো, আমি যদি এটাকে ও এন ভেক্টর বলি, তাইলেই সেটা কি হয়ে যাবে? অভিক্ষেপের উপাংশ, বা অভিক্ষেপের ভেক্টর ফর্ম বা উপাংশ। ব্যাপারটা বুঝতে পারছি কিনা? অর্থাৎ আমার যে ও এনটা, ও এন হচ্ছে অভিক্ষেপ। ও এনটা কি? অভিক্ষেপ। আর ও এন ভেক্টরটা কি হয়ে যাবে? ও এন ভেক্টরটা হবে উপাংশ। এতটুকু বুঝছি কিনা? বা এতটুকু কোনো জিজ্ঞাসা আছে কিনা কারো? নাই? আচ্ছা, যদি এতটুকু না থাকে, তাহলে এতটুকু না থাকলে আমাদের হয়ে গেছে কাজ কিন্তু। দেখো, এই যে আমার ও এন ভেক্টরটা, সেটা কি বরাবর আছে?
একটু বলো তো কেউ একজন যে ON ভেক্টরটা সে কি বরাবরে আছে? OA বরাবর, OP বরাবর বা A ভেক্টর বরাবর। ঠিক আছে? এখন বুঝো আমরা কিন্তু প্রথম ক্লাসের দিকেই পড়ছিলাম যে তুমি যদি কোনো একটা স্কেলার রাশি বা যেকোনো কিছুকে যদি তুমি একটা ডিরেকশন দিতে চাও বা কোনো বরাবর ডিরেকশন দিতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? সেই বরাবর একটা একক ভেক্টর দিয়ে গুণ দিতে হবে। সেই বরাবর একটা একক ভেক্টর দিয়ে গুণ দিতে হবে। মনে পড়ে কথাটা? যে আমরা কি বলছিলাম? অর্থাৎ আমি যদি এখন মানে যেমন ধরো আমি তোমাকে বলি যে একটু পিছনে ফিরে যাই। ধরো এক্স এক্সিস বরাবর একটা মান আছে বা একটা অংশ আছে যার মান হচ্ছে 5 একক। ঠিক আছে? তাহলে যদি ওই বরাবর আমি ভেক্টর প্রকাশ করতে চাই সেটা কি হয়ে যাবে? 5 ইনটু i ক্যাপ, কারণ কি এক্স এক্সিস বরাবর একক ভেক্টর কি? i ক্যাপ। ওকে? এখন বুঝো সেম ভাবে আমি এখন কি করতে যাচ্ছি? এই ON স্কেলারটাকে ভেক্টর ফর্ম দিতে যাচ্ছি। তো যদি ভেক্টর ফর্ম দিতে যাই সে কোন বরাবর আছে? A ভেক্টর বরাবর আছে। আর যে বরাবর থাকবে তার একক ভেক্টর দিয়ে গুণ করলে কি করতে পারবো? আমি এটাকে ওই বরাবর ভেক্টরে প্রকাশ করতে পারবো। আমি কিন্তু একক ভেক্টরের কাজেই বলছিলাম যে একক ভেক্টরের কাজ কি? কোনো কিছুকে ডিরেকশন দেওয়া। ঠিক আছে? সো আমি কি করছি? A ভেক্টরের একক ভেক্টর বের করব। করে যদি আমি যদি অভিক্ষেপকে তার একক ভেক্টর দিয়ে গুণ দিয়ে দেই, তাইলে কি পাবো? তার উপাংশটা পেয়ে যাব। তাইলে এর মানে আমি কি বলতে পারি? যে ON ভেক্টরটা হচ্ছে ON ইনটু A বরাবর একক ভেক্টর। ঠিক আছে? এখন দেখো ON ইকুয়ালস টু আমরা কি পাইছিলাম? মনে পড়ে? একটু যদি আগের পৃষ্ঠায় যাও, আমি আর আগের পৃষ্ঠায় যাচ্ছি না। তোমরাই দেখো আগের পৃষ্ঠায় গিয়ে যে কি পাইছিলাম? OQ cos থিটা। ON পাইছিলাম হচ্ছে OQ cos থিটা অথবা B cos থিটা ইনটু A ভেক্টর বা সরি A ক্যাপ বা A ভেক্টরের একক ভেক্টর। আর B cos থিটা ইকুয়ালস টু কি বলছিলাম? A ভেক্টর ডট B ভেক্টর ডিভাইডেড বাই A ভেক্টরের মান। আর A ক্যাপকে কি বলতে পারি? A ভেক্টর বাই A ভেক্টরের মান। বুঝতে পারছি কিনা? ঠিক আছে? আচ্ছা এখানে ক্রস ইউজ না করাই বেটার, ডট ইউজ করো। ব্যাপারটা বুঝতে পারছি কিনা? তাইলে আমি যদি এখন পুরাটাকে একটু সামারাইজ করে বলি, সামারাইজ করে কি বলতে পারি? যে এখানে আমি কি করছি? এখানে আমি করছি হচ্ছে বি ভেক্টর হতে অথবা এ ভেক্টরের উপর বি ভেক্টরের উপাংশ নির্ণয় করতেছি। এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ। ঠিক আছে? উপাংশটা কি হবে? ওই যে সেম ভাবে উপাংশ কি? অভিক্ষেপেরই জাস্ট ভেক্টর রাশি। তাহলে আমরা বলছিলাম কি? যার অভিক্ষেপ তার cos থিটা। তাহলে যার উপাংশ তারও কি হবে? cos থিটা। কিন্তু মনে রাখবা সে কোন বরাবরে আছে? এ ভেক্টর বরাবরে আছে বা কার উপর আছে? এ ভেক্টরের উপর আছে। সেই বরাবর একক ভেক্টর দিয়ে গুণ যাবে। অথবা এটাকে বলতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান ইনটু এ ভেক্টর বাই এ ভেক্টরের মান। ব্যাপারটা বুঝতে পারছি কিনা? বা কোনো জিজ্ঞাসা আছে কিনা? তো মেইন কথা হচ্ছে যখনই এটা কিন্তু তোমার ফিজিক্সেও মাঝে মাঝে আসে, ম্যাথেও মাঝে মাঝে আসে। তো ফিজিক্সে যখন আসে বা ফিজিক্সের বইগুলোতে যে অ্যান্সার গুলো আছে সেখানে কিন্তু একক ভেক্টরটা বের করে দেখাইতে হয়। কিন্তু ম্যাথে একটু সুবিধা আছে, ম্যাথে তুমি যদি না বের করে এ ক্যাপ আকারে রেখে দিয়ে দাও তাও হবে। ব্যাপারটা বুঝাতে পারছি? তুমি যদি এ ক্যাপ আকারে রেখে দাও তাও কি ম্যাথটা হবে। বুঝাতে পারছি কিনা? ঠিক আছে? তো যেটা বললাম দুইটাই, যে আমাদের ম্যাথ বইগুলোতে কিন্তু এক আকারে রেখে দেওয়া আছে, তোমার ভ্যালু বের মানে ওইভাবে একক ভেক্টরটা আলাদাভাবে বের করা নাই। ঠিক আছে? জাস্ট এক আকারে রেখে দিছে। আমরা একটা উদাহরণ দেখি, তাই একটু ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে আমরা আগের হ্যাঁ বলো বলো। আচ্ছা এটা এ স্কোয়ার হিসেবে লেখা হয় না এই কারণে, কারণ দেখো এটা হচ্ছে অভিক্ষেপ। আমরা সূত্র থেকে হ্যাঁ কিন্তু বলতে পারি এটা এ স্কোয়ার বলতে পারি। ঠিক আছে? কিন্তু এভাবে না লেখাটাই বেটার, কারণ হচ্ছে এটা মেইনলি তোমার কি অভিক্ষেপ, এটা হচ্ছে অভিক্ষেপ রাশি। আর এটা হচ্ছে অভিক্ষেপ বরাবর স্কেলার। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা মান আর এটা হচ্ছে একটা ভেক্টরের পার্ট, এই জন্য এই দুটোকে আলাদা রাখা হয়। ব্যাপারটা বুঝতে পারছি? স্কোয়ার করা হয় না এটাকে। এমনিতে সূত্র দেখে মনে হচ্ছে করা যাবে কিন্তু আসলে না, এটা কিন্তু আলাদা। এটা একটা আলাদা, দুইটা আলাদা পার্ট থেকে আসছে। এটা ভেক্টর প্রকাশের জন্য আসছে আর এটা হচ্ছে একটা ভ্যালু। দুইটা আলাদা ভাবে আসছে। ঠিক আছে? আচ্ছা আম, তো আমরা কই ছিলাম? আমরা ছিলাম হচ্ছে এটা একটা উদাহরণ দেখার জন্য ছিলাম। হুম। তো উদাহরণ দেখি, ধরো তোমাকে বলি বা বলা হলো একটা এ ভেক্টর দেয়া আছে। এ ভেক্টর হচ্ছে i ক্যাপ মাইনাস টু জে ক্যাপ মাইনাস টু কে ক্যাপ।
বি ভেক্টর দেয়া আছে 6i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে একটা এ ভেক্টর আছে, একটা বি ভেক্টর আছে। আচ্ছা, প্রশ্ন বলছে তোমাকে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ নির্ণয় করো, উপাংশ নির্ণয় করো। ঠিক আছে, এটা আমাকে বের করতে বলছে। আচ্ছা, তাহলে উপাংশ বের করার জন্য অবশ্যই আমার ডট গুণ করতে হবে। তাহলে আমি আগে ডট গুণটা করে নেই। তাহলে এ ডট বি কে কি বলতে পারি? বলতে পারি হচ্ছে আই এর সহগের গুণফল ইন্টু প্লাস জে এর সহগের গুণফল প্লাস কে এর সহগের গুণফল। তাহলে 6 ওকে 6 মাইনাস 3 দুগুণে 6 -4। ঠিক আছে, তাহলে এটা হবে আমার -4। এ ডট বিটা কত আসতেছে? -4 আসতেছে। ওকে। আচ্ছা, এখন আমাকে কি বলছে? এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ। তাহলে আমরা কি বলছি? যার উপাংশ বা যার লম্ব বিক্ষেপ যেটাই হোক, সেটার কি হয়? সেটার হয় cos থিটা। ঠিক আছে? আর কার বরাবরে আছে? এ ভেক্টর বরাবরে আছে। তাহলে ইনটু এ ক্যাপ করতে হবে। আবার বি cos থিটাকে আমি কি বলতে পারি? এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান ইনটু এ ক্যাপ। ওকে, এটাকে কিন্তু আমার আর একক ভেক্টর আলাদাভাবে বের করে দেখাইতে হবে না, কারণ কি ম্যাথের বইগুলোতে এইভাবেই অ্যান্সারটা রাখা আছে। তাহলে আমি উপরেরটার মান জানি কত? উপরেরটার মান জানি হচ্ছে -4, আর নিচেরটা হচ্ছে কি তোমার এ ভেক্টরের মান। এ ভেক্টরের মানটা বের করো, সেটা কি হবে? √1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার টু এ ক্যাপ। তাহলে হচ্ছে 2 দুগুণে 4 8 9 3, তাহলে -4/3 ইনটু এ ক্যাপ। এটা হচ্ছে কি এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ। কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা? হ্যাঁ। না না না, আমার কিন্তু উপাংশটা কি? উপাংশ তো এটা ভেক্টর রাশি। কি বললাম? উপাংশ ভেক্টর রাশি না? তাহলে যদি উপাংশ ভেক্টর রাশি হয়, তাহলে ওর ইউটা কি ভেক্টরে রাখতে হবে, বা ওর প্রকাশটা কি ভেক্টরে রাখতে হবে। এই যে এটা হচ্ছে আমার সেই ভেক্টর প্রকাশটা। ঠিক আছে, ওকে। কিন্তু হ্যাঁ, এটার একটা প্রশ্ন আছে বইয়ে, একটা ভালো কথা বলছে ও, যে এই ভেক্টরটা উঠাই দিতে পারি কিনা। কখন পারবো? মাঝে মাঝে কিন্তু এটা বলে যে উপাংশের সাংখ্যিক মান কত। ঠিক আছে, এটা ভালো কথা বলছে, এটা একটু বলে ফেলি একসাথে, যে উপাংশের সাংখ্যিক মান। উপাংশের সাংখ্যিক মানটা কি হবে? আমার মডুলাস অফ, সাংখ্যিক মান মানে হচ্ছে মডুলাস, -4/3 ইন্টু এ ক্যাপ। এখন দেখো, এ ক্যাপের সাংখ্যিক মান তো 1 বা ভ্যালু 1, এবং সাংখ্যিক মানের ক্ষেত্রে কিন্তু আমরা মডুলাস যেহেতু আনছি, মাইনাসটি কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে ওর সাংখ্যিক মানটা কত? মানে জাস্ট 4/3। ঠিক আছে, তো যদি তোমার কখনো সাংখ্যিক মান চায়, তখন এটা যেহেতু 1, এটা বাদ হয়ে যাবে। ওকে, এটা একটু আলাদাভাবে মনে রাখো, যদি আমরা পরে ম্যাথের ক্ষেত্রে সাংখ্যিক মানের কিছু ম্যাথ দেখবো, আছে এটা। ঠিক আছে, তো তোমরা একটা কাজ করো তো, আমি যে ইয়েটা দিয়েছি মানে প্রশ্নটা দিয়েছি, এই প্রশ্নের জন্যই বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ বের করো। কি বললাম? যে প্রশ্নটা সেটাই ঠিক আছে, জাস্ট বের করবো হচ্ছে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ। সময় 2 মিনিট। কি বাকিরা কোনো রেসপন্স করে না কেন? পারছি? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাইলে এর মানে আমরা কি বলতে পারি? যেমন এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ হয়, তেমনি বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ। সেটা কি হয়? যার উপাংশ তার cos থিটা ইনটু যে বরাবর আছে তার একক ভেক্টর ইকুয়ালস টু কি? এ ডট, মানে এটাকে আমরা কি বলতে পারি? এ cos থিটা হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই বি ভেক্টরের মান ইনটু বি ভেক্টর বরাবর একক ভেক্টর, মানে বি ক্যাপ, স্মল বি ক্যাপ। আচ্ছা, তাহলে এতটুকু আমাদের গেল। এখানেই বলতে গেলে আমাদের কি শেষ? 2.1 এর থিওরি শেষ। ওকে, তো 2.1 এর থিওরি শেষ। আমি 2.2 এর থিওরিটা একটু একবারে করে ফেলাতে চাচ্ছি। একটাই কারণ থিওরিটা খুবই ছোট, জাস্ট ক্রস গুণন নিয়ে। আর এখন ম্যাথ ধরলে দেখা যাবে আহ, আর কিছুদিন পরে হচ্ছে তোমাদের, আমি আবিরের সাথে কথা হইলো, শুরু করবে, কি বলে এটাকে, নিউটনিয়ান মেকানিক্স শুরু হবে। তো নিউটনিয়ান মেকানিক্স হচ্ছে ক্রস গুণনের কাজ আছে, তো যারা নতুন ওদের জন্য একটু প্রবলেম হবে বুঝতে, একটু বুঝে ফেলো, তাহলে সুবিধা আর কি। তাহলে আমাদের 2.1 এর থিওরি কিন্তু এখানেই শেষ। আমরা 2.2 এর থিওরি শুরু করতেছি, ছোট থিওরি, জাস্ট ক্রস গুণন। আর এরপরে আমরা একবারে দুইটা চ্যাপ্টারে ম্যাথ প্লাস হচ্ছে অনেকগুলো প্রুফ আছে, সবগুলো করে ফেলবো। আচ্ছা, তাহলে আমরা আসি হচ্ছে ক্রস প্রোডাক্ট।
ক্রস প্রোডাক্ট বা ক্রস গুণ বা ভেক্টর গুণ। আচ্ছা, তো আমরা এটা নিয়ে কিন্তু হালকা পাতলা কথা বলছিলাম একটু, তাও একটু একটু ডিটেলসে দেখি আমরা। দেখো কি বলছিলাম, কোন একটা বক্স আছে, বক্সকে এফ ফোর্স দিলা, এস পরিমাণ সরণ হইলো, কাজ হইলো, কাজটা স্কেলার রাশি, ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস ভেক্টর বা এফ ভেক্টর ডট এস ভেক্টর। তাই তো, এটা নিয়ে কিন্তু ম্যাথও দেখছি আমরা, ঠিক আছে? তো এটা গেল। এখন আমরা আসি ফ্যানের ক্ষেত্রে। তো ধরো আমাদের ফ্যানটা, ধরো তোমার যে মাথার উপরে তো অবশ্যই একটা ফ্যান আছে, আবার কেউ যদি এসি রুমে থাকো, একটু বড় লোক মানুষ, আমি জানি না, ফ্যান চালায় দেখো আর কি। তো জাস্ট এমনি বললাম। জিনিসটা হচ্ছে যে এটা ধরো আমার মাথার উপর যে ফ্যানটা, তো ফ্যানের ক্ষেত্রে কি হয়, ফ্যানের ক্ষেত্রে হচ্ছে আমি, হ্যাঁ বলো, ঘোলা আসতেছে, ওকে একটু দেখি আমরা। হ্যাঁ দেখো তো এখন ক্লিয়ার কিনা, ঠিক আছে? সবার বাকিতে ঠিক আছে? ওকে, তাহলে দেখো একটা ফ্যান আছে, ওকে। এখন এই ফ্যানটাকে, যখন ফ্যানটা ঘুরতেছে, অবশ্যই মানে ফোর্সটা তো ভিতর থেকে, আমরা তো আর বাইরে থেকে ধাক্কা দিয়ে ফ্যানকে ঘুরাই না। তো ফ্যানটা কিভাবে ঘুরে, সাধারণত অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, মানে আমাদের মাথার উপরে ফ্যান অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, এজন্য আমরা নিচের দিকে বাতাস পাই। আবার এই যে রান্নাঘরে যে অ্যাডজাস্টার গুলো ইউজ হয়, এগুলো ক্লকওয়াইজ ঘুরে, এজন্য কি হয়, এজন্য বাতাসটা বাইরের দিকে চলে যায়। ঠিক আছে, রান্নাঘরে অ্যাডজাস্টারের দিকে খেয়াল করবা, ক্লকওয়াইজ ঘুরে। আর আমাদের মাথার উপরে ফ্যান অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, এজন্য নিচের দিকে বাতাস পাচ্ছি। এখন যেটাই হোক, কথা ওইটা না। তো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে মানে কি, অবশ্যই কোনো একটা ফোর্স এই বরাবর কাজ করতেছে, এই বরাবর ফোর্স কাজ করতেছে, তার কারণেই তো এটা ঘুরতেছে। ঠিক আছে? তো বা ধরো তোমার যদি মনে জিজ্ঞাসা থাকে, তুমি কি করো, একটা ফ্যানকে ধরো সুইচ অফ করে, যখন ফ্যানটা থেমে গেছে, তখন হচ্ছে এটাকে তুমি মানে এই বরাবর ফোর্স দাও, তাহলে সে ঘোরা শুরু করবে। আচ্ছা, এখন বুঝো, ফোর্স দিচ্ছ এই বরাবর, আর আরেকটা ভেক্টর কাজ করতেছে এখানে, সেটা হচ্ছে ফ্যানের রেডিয়াস ভেক্টর। ফ্যানের কি ভেক্টর, রেডিয়াস ভেক্টর। তাই তো, রেডিয়াস ভেক্টর কি মানে হচ্ছে ওর পাখার যে দৈর্ঘ্যটা আর কি, সেটা। পাখার দৈর্ঘ্যটা কেন আমরা এখানে ভেক্টর হিসেবে চিন্তা করতেছি, এটা প্রশ্ন হইতে পারে তোমার কাছে। কেন চিন্তা করতেছি, কারণ হচ্ছে আমার ফ্যান বা ফ্যানের বাতাসটা আমি কেমন পাবো, সেটা কিন্তু পাখার দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করতেছে। দেখবা যে আমাদের এটা আমি আমার মামা বাড়িতে দেখছি, খুবই ছোট ছোট পাখার ফ্যানগুলা। ঠিক আছে, ছোট পাখার কিছু ফ্যান ছিল, ওগুলা কিন্তু তোমার এতটা বাতাস দিতে পারে না, বা এত অঞ্চল জুড়ে বাতাস দিতে পারে না, যতটা আমাদের মানে মাথার উপরে যদি বড় পাখার ফ্যান থাকে। অর্থাৎ কি, আমি কতটুকু বাতাস পাচ্ছি সেটা কিসের উপর ডিপেন্ড করতেছে, ব্যাসার্ধের উপর বা পাখার দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করতেছে। আরেকটা কি, আমি কতটুকু ফোর্স দিচ্ছি, অবভিয়াসলি, কারণ ফ্যান জোরে ঘুরলে জোরে বেশি বাতাস পাবো, আস্তে ঘুরলে কম বাতাস পাবো। এগুলো আমরা সবাই রিলেট করতে পারতেছি, একদম বাস্তব উদাহরণ। এখন দেখো, ফোর্স দিচ্ছ এই বরাবর, ব্যাসার্ধ ভেক্টর কি কেন্দ্র থেকে বাইরের দিকে হয়। ঠিক আছে, কেন্দ্র থেকে বাইরের দিকে। কিন্তু বাতাস পাচ্ছি কোন বরাবর, নিচের দিকে। মানে এখন যদি আমি উপরের দিকে কলমটা ধরে রাখছি, বা এটা হচ্ছে এখন আমার জন্য নিচের দিকে আর কি। ঠিক আছে, বাতাস পাচ্ছি কি ঠিক নিচের দিকে। ব্যাপারটা বুঝতে পারতেছি কিনা, বাতাস পাচ্ছি কোন দিকে, নিচের দিকে। ঠিক আছে, আচ্ছা, এখন বাতাস যেহেতু আমি কি পাচ্ছি, নিচের দিকে পাচ্ছি, তাহলে এর মানে আবার আরেকটা জিনিস বুঝো, আমি যদি কোনো কারণে ফোর্সের ডিরেকশনটা উল্টা করে দেই, ফোর্সের ডিরেকশনটা কি করে দিলাম, উল্টা করে দিলাম। মানে দেখো, আগে ফোর্সের ডিরেকশনটা নিচ থেকে উপরের দিকে ছিল, পাখা ঘুরতেছিল কি বরাবর, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছিল, ফলে নিচের দিকে বাতাস পাচ্ছি। এখন আমি যদি এই বরাবর মানে ফোর্স দেই, তাহলে ফ্যানটা ঘুরবে ক্লকওয়াইজ, এবং আমরা কি বলছি, ক্লকওয়াইজ ঘুরলে কিন্তু নিচের দিকে বাতাস আসে না, বাতাস চলে যাবে উপরের দিকে। যেমন ওই যে অ্যাডজাস্টার ফ্যান, ঠিক আছে, ওই যে রান্নাঘরে যে ফ্যানগুলো থাকে। ঠিক আছে, তো অর্থাৎ আমার কিন্তু বাতাসটা কোন দিকে যাচ্ছে সেটা কিসের উপর নির্ভর করতেছে, আমার কিন্তু ফোর্সের ডিরেকশনের উপর নির্ভর করতেছে না, বা এখানে একটা ডিরেকশনের ফ্যাক্ট আসতেছে। এটা নিয়ে বুঝতেছি কিনা, যে আমার একদিকে ফোর্স দিলে একদিকে একদিকে বা এক বরাবর বাতাস পাচ্ছি, অন্যদিকে ফোর্স ঘুরে ফেললে বাতাসটা অন্যদিকে চলে যাচ্ছে। ওকে, তো এখানে যে আমরা রাশিটা পাচ্ছি, এটাকে বলা হয় টর্ক। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় টর্ক। যে টর্কের জন্য আসলে আমরা বাতাসটা পাই, এটাকে টর্ক। এখন অবশ্যই বুঝতে পারতেছি যে ফোর্স এদিকে, ব্যাসার্ধটা এদিকে, টর্কটা কি উপর বরাবর। অর্থাৎ টর্কটা আমার কিভাবে কাজ করতেছে, দুইটা ভেক্টরের সাথে লম্ব দিকে। ব্যাপারটা বুঝতেছি কিনা এতটুক, ফোর্সটা এই বরাবর, ব্যাসার্ধ ভেক্টর কেন্দ্র থেকে বাইরের দিকে, টর্কটা কি বরাবর কাজ করতেছে, লম্ব বরাবর নিচের দিকে আর কি, বা তোমাকে বাতাস দিচ্ছে। ঠিক আছে, এতটুকু কোনো জিজ্ঞাসা আছে কারো? তাহলে এর মানে এখানে আমি একটা ভেক্টর রাশি পাচ্ছি। এখানে কি পাচ্ছি, ভেক্টর রাশি পাচ্ছি। কারণ কি, ভেক্টর না হইলে তো আমার বাতাসের ডিরেকশন চেঞ্জ হতো না।
এখানে আমি কি পাচ্ছি? একটা ভেক্টর রাশি পাচ্ছি। যে ভেক্টর রাশিটা কি? ভেক্টর রাশি হচ্ছে ২ টা ভেক্টরের ক্রিয়াফলের মাধ্যমে উৎপন্ন হইছে। ঠিক আছে? ২ টা ভেক্টরের ক্রিয়াফলের মাধ্যমে উৎপন্ন হইছে। তো অর্থাৎ যখন আমি ২ টা ভেক্টরের ক্রিয়াফলে আমি একটা কি পাবো? নতুন ভেক্টর রাশি পাবো, তখন আমরা বলি যে তাদের মধ্যে ক্রস গুণন হইছে। তখন তাদের মধ্যে কি হইছে? ক্রস গুণন, বা আমি যে ভেক্টর রাশিটা পাইছি সেটা হচ্ছে একটা ক্রস প্রোডাক্ট। কোনো জিজ্ঞাসা আছে কিনা এই পর্যন্ত? বা এই এখন পর্যন্ত যা কথা বললাম? অর্থাৎ আমি কি বলতে পারি? আমার যে টর্কটা, এটা হচ্ছে ফোর্স ভেক্টর অ্যান্ড রেডিয়াস ভেক্টর এই ২ টার ক্রস প্রোডাক্ট বা ক্রস গুণনের মাধ্যমে তৈরি হওয়া প্রোডাক্ট। কি কোনো জিজ্ঞাসা? ওকে। তাইলে আমার ধরে নিই যে এই বরাবর একটা ভেক্টর কাজ করতেছে এ ভেক্টর, আর থিটা অ্যাঙ্গেলে আরেকটা ভেক্টর কাজ করতেছে বি ভেক্টর। ঠিক আছে? যেমন ফোর্স ভেক্টর অ্যান্ড রেডিয়াস ভেক্টর এরকম ভাবে আরকি। এখন তাইলে আমরা কি বলছি? যদি আমি ক্রস প্রোডাক্ট হিসেবে চিন্তা করি, ক্রস প্রোডাক্টটা কিভাবে কাজ করবে? এই ২ টা যে তলে আছে তার সাথে লম্ব বরাবর। তাই না? এই ২ টা যে তলে আছে তার সাথে লম্ব বরাবর। এখন দেখো লম্ব বরাবর কি উপরের দিকেও কাজ করতে পারে না? এখন মানে এটা কিন্তু 3 ডাইমেনশনাল। লম্ব বরাবর কিন্তু মানে আমি যেটা এখানে আঁকছি সেটা কিন্তু যে এরকম। ব্যাপারটা বুঝতে পারছি? তলের সাথে লম্ব কিন্তু। এই তলের উপরে থাকবে না, তলের সাথে লম্ব বরাবর থাকবে। তো এটাকে তো আর আমি এঁকে বুঝাতে পারবো না। এজন্য আমি এটাকে এভাবে দিলাম। তো ধরো এটা সি ভেক্টর। এখন একটা জিনিস বুঝো, তল বরাবর যে লম্ব ভেক্টরটা হবে, লম্ব কি খালি উপরের দিকেই হইতে পারে? লম্ব কি নিচের দিকে হইতে পারে না? কি লম্ব তো নিচের দিকেও হইতে পারে। এটা তো বুঝি যে লম্বটা খালি কিন্তু উপরের দিকে হবে না, লম্ব চাইলে নিচের দিকেও হইতে পারে। তাইলে আমার এ আর বি এর ক্রস প্রোডাক্ট কিন্তু সি ও হইতে পারে, আবার আর ও হইতে পারে। বুঝতে পারছি সবাই? এ আর বি এর ক্রস প্রোডাক্ট সি ও হইতে পারে, আর ও হইতে পারে। তো কোনটা হবে? এটা হচ্ছে আমার প্রশ্ন, যে কোনটা হবে? সেটা বোঝার জন্য আমরা একটু আসি ক্রস প্রোডাক্ট নিয়ে আরেকটু ভালোভাবে কথা বলি। তাহলে দেখো, যদি আমি বলি এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, ওকে? এর মধ্যে মনে রাখবা এই ক্রস সাইন, এটাকে ক্রস গুণন, এই জন্য হচ্ছে ক্রস সাইন দিই আমরা। ক্রস ভেক্টরের যেটা বামে থাকে বা আগে থাকে, এটাকে বলি হচ্ছে আমরা ফার্স্ট ভেক্টর। এটাকে কি বলি? ফার্স্ট ভেক্টর। দুইটা ভেক্টরের মধ্যে যদি আমি ক্রস গুণন করি, ক্রসের বামে যে থাকে তাকে বলি কি? ফার্স্ট ভেক্টর। যেটা ডানে থাকে এটাকে কি বলি? সেকেন্ড ভেক্টর। এখন অবশ্যই তাদের যে ক্রস প্রোডাক্ট, তাদের তো ডিরেকশন আছে, কারণ কি, বা ওইটার ডিরেকশন নিয়ে আমাকে চিন্তা করতে হবে, কারণ কি, এটা আমার একটা ভেক্টর কোয়ান্টিটি আসবে। এখন আমি কিভাবে বুঝবো ডিরেকশন কি হবে? তুমি হচ্ছে এই যে তোমার হাতটা নাও, তুমি একটু মানে আমার মোবাইলে না তাকায় তুমি একটু ট্রাই করো খাতার মধ্যে বা খাতায় কাজ করে বা খাতায় নিয়ে কাজ করতে আর কি। দেখো, তুমি যে করবা এই যে এই ৪ টা আঙ্গুল, এই ৪ টা আঙ্গুলকে তুমি ফার্স্ট ভেক্টর বরাবর রাখো। আমি ৪ টা আঙ্গুলকে কি রাখছি? ফার্স্ট ভেক্টর বরাবর রাখছি। এবং ওকে সেকেন্ড ভেক্টর বরাবর ঘোরাও। কি বললাম? দেখো এই বরাবর আমার আছে এ ভেক্টর। আমি এ ভেক্টর থেকে এটাকে বি ভেক্টর বরাবর ঘোরাচ্ছি। এ ভেক্টর থেকে বি ভেক্টর বরাবর। ফার্স্ট ভেক্টর থেকে সেকেন্ড ভেক্টর বরাবর ঘোরাচ্ছি। যদি আমি ঘুরাই বা ঘুরাইতে পারি, তাইলে আমার বৃদ্ধাঙ্গুলিটা যে বরাবর থাকবে সেটা হচ্ছে তাদের ক্রস প্রোডাক্টের দিক। বুঝতে পারছি কিনা? ফার্স্ট ভেক্টর থেকে সেকেন্ড ভেক্টরের দিকে ঘোরাবো, বৃদ্ধাঙ্গুলিটা যে দিক বরাবর থাকবে সেটা হচ্ছে কি? আমার ক্রস প্রোডাক্টের ডিরেকশন। অর্থাৎ আমার যখন আমি এ ক্রস বি বলতেছি, আমি কি বলতেছি? এ ক্রস বি বলতেছি, তাহলে উপর দিকে কোনটা কাজ করতেছে? সি ভেক্টর। তাহলে আমি বলতে পারি সি ভেক্টরটা হচ্ছে এ ক্রস বি। বুঝতে পারছি কিনা? হ্যাঁ, তাহলে বি ক্রস এ আর ভেক্টর কিভাবে বলবো আমি? তো এতটুকু বুঝছি কিনা যে সি ভেক্টরটা কি হবে? এ ক্রস বি, এবং ডিরেকশনটা কিভাবে বুঝবা? উপরে উঠবে নাকি নিচে নামবে? এখানে ডিরেকশনটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ক্রস গুণন সামনে অনেক জায়গায় পাবা। এই ডিরেকশন নিয়ে কথা বলা বা ডিরেকশন নিয়ে হাবিজাবি কথা এগুলো প্রচুর পাবা। তো জাস্ট কথা হচ্ছে ডিরেকশনটা কি হবে? এটার উপরের দিকে। ওকে? এখন কথা হচ্ছে তাইলে আমার আর ভেক্টরটা কিভাবে পাবো? দেখো, আমি যদি এখন বি ক্রস এ করি, মানে আমার ফার্স্ট ভেক্টর কি এখন? বি ভেক্টর, সেকেন্ড ভেক্টর হচ্ছে এ ভেক্টর। এটা ফার্স্ট, এটা সেকেন্ড। তাহলে আমি ফার্স্ট ভেক্টর বরাবর ৪ টা আঙ্গুল রাখলাম। রেখে এ ভেক্টর বরাবর আমি কি ঘুরাইতে পারতেছি? দেখো এটা কি ঘুরবে? সম্ভব? আমি কি হাত এখন কি আঙ্গুল মচকায় ফেলবো? মানে সম্ভব না। তাহলে এইজন্য আমি কি করব? এখন হাতটা কি ঘুরায় ফেলবো।
ছায়া আসতেছে আর কি, একটু বোঝানো মুশকিল। ছায়া আসতেছে। তো দেখো, এখন আমি বি ভেক্টর মানে ফার্স্ট ভেক্টর বরাবর 4 আঙ্গুল রাখলাম। রাখার পর তাদেরকে সেকেন্ড ভেক্টর পর্যন্ত মানে বি থেকে এ এর দিকে নিলাম। বি থেকে এ এর দিকে নিলাম। বৃদ্ধাঙ্গুলি কোন দিকে আছে? নিচের দিকে। একটু বোঝানো কষ্ট। ঠিক আছে? তো যাই হোক, আমার এখন বৃদ্ধাঙ্গুলিটা কি আছে? নিচের দিকে। তাহলে এর মানে আমার আর ভেক্টরটা হবে এখন, বা নিচের দিকে যে কাজ করছে আর ভেক্টর, সেটা হচ্ছে বি ক্রস এ হবে। কোনো জিজ্ঞাসা আছে কিনা এতটুকু বুঝতে? সবাই বুঝছি? ঘোলা আসতেছে না? আচ্ছা, ওকে। দাঁড়াও একটু ওয়েট করি। এখন ঠিক আছে? ওকে। উপস্থিতি এত কম কেন তোমাদের? গ্রুপে তো অনেক মানুষ আছো। তাহলে এভাবে আমরা ভেক্টর কোয়ান্টিটির বা ভেক্টর প্রোডাক্টের ডিরেকশন নিয়ে বুঝতে পারি বা চিন্তা করতে পারি। ঠিক আছে? গেল। এখন তাইলে আমরা হ্যাঁ, বলো। মাইনাস বি ক্রসে মানে তুমি যদি মাইনাস বি থাকে, দুই ভাবে চিন্তা করতে পারো। একটা হচ্ছে, আচ্ছা বলবো আমি এটা নিয়ে কথা, এটা নিয়ে বলবো, বাট অন্যভাবে চিন্তা করতে পারো, আমি ওইটা বলবো। তাও এইভাবে দেখো, ধরো এটা এ ভেক্টর আর এটা হচ্ছে ধরো মাইনাস বি ভেক্টর। ঠিক আছে? তাহলে হ্যাঁ, এটা মাইনাস বি ভেক্টর, তাহলে বি ভেক্টরটা কি হবে? অপোজিট ডিরেকশনে হবে না? বুঝতে পারছি? তো ওইভাবেও চিন্তা করতে পারো, অথবা আমরা একটা ফর্মুলা আকারেও মনে রাখতে পারি। ঠিক আছে? একটু বলবো, আমি একটু পরেই বলবো। ওকে, একটু আজানটা দিয়ে নিই। তো একটা জিনিস দেখো, আমার সি ভেক্টর হচ্ছে এ ক্রস বি, আর ভেক্টর হচ্ছে বি ক্রস এ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এর মানে দেখো, ওদের কিন্তু আমরা মান নিয়ে কথা বলবো। সাধারণত ওদের মানগুলো সমানই হয়। ঠিক আছে? মান নিয়ে কথা বলবো পরে। তো ধরে নাও মানগুলো সমান। জাস্ট কি হচ্ছে? আমার সিটা উপরের দিকে, আরটা নিচের দিকে। মান সমান, আর এদের কিন্তু ধারক রেখাও এক। জাস্ট কি ডিরেকশনটা উল্টা। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি হচ্ছে সি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস আর ভেক্টর। আবার সেম ভাবে আর ভেক্টর ইকুয়ালস টু কি বলতে পারি? মাইনাস সি ভেক্টর। তাহলে অর্থাৎ আমি কি বলতে পারি? সি মানে হচ্ছে এ ক্রস বি, আর আর মানে হচ্ছে বি ক্রস এ। তাহলে এ ক্রস বি কে কি বলা যায়? মাইনাস বি ক্রস এ। ব্যাপারটা বুঝতে পারছি? এ ক্রস বি ভেক্টরকে কি বলা যায়? মাইনাস বি ক্রস এ ভেক্টর। বুঝছি কিনা? ঠিক আছে? এখন বুঝো যে আমার, তাহলে এর মানে কি? আমরা কিন্তু ডট গুণনের ক্ষেত্রে দেখছিলাম যে এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ আসে, কিন্তু ক্রস গুণনের ক্ষেত্রে এ ক্রস বিটা বি ক্রসে আসতেছে না। তাহলে অর্থাৎ মানে কি, এটা ঋণাত্মক আসতেছে, একেবারে সমান আসতেছে না। অর্থাৎ আমার ভেক্টরের যে ক্রস গুণন সেটা কি করে না, সেটা কিন্তু বিনিময় বিধি মানে না। ভেক্টরের ক্রস গুণন বিনিময় বিধি মানতেছে না। ওকে। এখন ওই যে একজন প্রশ্ন করলো যে মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর আমি কি বলতে পারি? ঠিক আছে? চাইলে তুমি এটাকে এ ক্রস বি বলে ফেলতে পারো। মানে জিনিসটা হচ্ছে যে আমার বাইরের মাইনাসটা সেটা ভিতরে গুণ হয়ে গেছে। ঠিক আছে? তাহলে বি মাইনাস বি ক্রস এ কে আমি এ ক্রস বি বলতে পারি, অথবা মাইনাস এ ক্রস বি কে বি ক্রস এ বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ব্র্যাকেটে আটকানো না, হ্যাঁ বুঝতে পারছি। তো এটাকে যদি আমি একটু অন্যভাবে বোঝানোর ট্রাই করি, আহ ডিরেকশন দিয়ে বুঝাইতে গেলে মাইনাস বি এটা বি হয়ে গেছে। দেখো, ধরো আমি বলতেছি কি মাইনাস বি ক্রসে, তাই তো? মাইনাস বি ক্রসে। ঠিক আছে? তো মাইনাস বি ক্রসে আমি তো এভাবে যেতে পারতেছি না। তাহলে এরকম গেলেও ডিরেকশনটা কি নিচের দিকে থাকতেছে। ওকে। এখন মাইনাস বি কে যদি আমি এইদিকে নিয়ে আসি, তাহলে এখন কি হচ্ছে? এটা বি ক্রসে। এভাবে চিন্তা করো। এখন ডিরেকশনটা কি? এই দিক থেকে এই দিকে। ঠিক আছে? তো এখন তুমি যদি বি থেকে এ এর দিকে যাও, তোমাকে কিন্তু হাতটা ঘুরাইতে হচ্ছে না, ডিরেকশনটা উপরের দিকে চলে আসতেছে না? ব্যাপারটা বুঝো। মাইনাস বি ক্রস এ। ওকে। তুমি যদি এইরকম ভাবে যাও, তাহলে ডিরেকশনটা থাকে নিচের দিকে, এবং নিচের এই ডিরেকশনের ভেক্টরটাকে তুমি যদি জাস্ট মাইনাস দিয়ে গুণ করো, তাইলে তো সে উপরের দিকে চলে আসে। আবার দেখো, যদি আমি বি ক্রস এ করি, শুধু বি ক্রস এ করি, ভেক্টর ডিরেকশনটা উপরের দিকে থাকতেছে।
আচ্ছা, বা একটু অন্যভাবে বুঝি, দেখি। পেঁচায়া যাচ্ছে ব্যাপারটা। দেখো, ধরো এটা A ভেক্টর, এটা হচ্ছে -B ভেক্টর। ঠিক আছে? -B কে ধরো আমি ধরলাম C ভেক্টর। ঠিক আছে? -B কে কি ধরলাম? C ভেক্টর। এখন -B যদি এদিকে হয়, B ভেক্টরটা কি হবে? তার বিপরীত দিকে হবে। তাহলে এটা হচ্ছে আমার B ভেক্টর। ওকে? এতটুকু চিত্র আমরা বুঝলাম। এখন আমি যদি বলি -B ক্রস A, এটা যে কথা, C ক্রস A কি সেম কথা? C ক্রস A সেম কথা, ভালো কথা। তাহলে এখন C থেকে আমি A এর দিকে যদি যাই, মানে ফার্স্ট ভেক্টরটা হচ্ছে C, সেকেন্ড ভেক্টরটা A, তাহলে কোন ডিরেকশনে হবে? নিচের ডিরেকশনে হবে। তাহলে সেটা কি হবে? নিচের ডিরেকশন। তাহলে আমার C ক্রস A এর দিক কোন দিকে? নিচের দিকে। ওকে? আচ্ছা। এখন কিন্তু কথা হচ্ছে C তো তোমার নেগেটিভ। C টা কি নেগেটিভ, তাই তো? তাই যদি C নেগেটিভ হয়, তাইলে ওর যে রেজাল্টেন্টটা সেটা কি এই ডিরেকশনে থাকবে? এটা অপোজিট দিকে ঘুরে যাবে না? ব্যাপারটা বুঝতে পারছি? ওর যে রেজাল্টেন্টটা সেটা কি হবে? অপোজিট দিকে ঘুরে যাবে। ওকে? আ বা এভাবে চিন্তা করার দরকার নেই। আচ্ছা, সি ক্রস এটা এদিকে আছে। সি ক্রসে নিচেই থাক। রেজাল্টেন্টে যাব না। সি ক্রসে নিচের দিকেই থাক। তাহলে সোজা কথা এতটুকু বুঝছি নাকি? যে সি ক্রস এটা ও নিচের দিকে থাকবে। ওকে? এখন দেখো, আমি যদি সি ক্রস এ না করি, করে এখন যদি আমি এ ক্রস বি করি, যদি সি ক্রস এ না করে আমি কি করতেছি? এ ক্রস বি করতেছি। তাহলে এ হচ্ছে ফার্স্ট ভেক্টর, বি হচ্ছে সেকেন্ড ভেক্টর। তাহলে এ থেকে যদি আমি বি এর দিকে যাই, তাহলে সেও কি নিচের দিকেই থাকতেছে না? তাহলে আমি সি ক্রস এ কে কি বলতে পারি? এ ক্রস বি বলতে পারি কিনা? ব্যাপারটা বুঝছি? আসলে প্রশ্নটা আনকমন তো একটু ঝামেলা হয়ে গেছে। তো বুঝো, সি ক্রসে আবারও বলি, সি কে আমি ধরছি বা -বি কে সি ধরছি। তাহলে -বি ক্রসে মানে কি? সি ক্রস এ। তাহলে সি ক্রস এ ডিরেকশন নিচের দিকে। এতটুকু আমরা ধরতে পারছি। সি থেকে এ, ফার্স্ট ভেক্টর থেকে সেকেন্ড ভেক্টর, নিচের দিকে ডিরেকশন। তাহলে সি ক্রস এ ডিরেকশন নিচের দিকে। এখন আমি কি করলাম? -বি যদি এদিকে হয়, বি হচ্ছে এদিকে। তাহলে আমি এ ক্রস বি টা বের করি। এ ক্রস বি। তাহলে যদি এ ক্রস বি এর কথা চিন্তা করি, এ হচ্ছে ফার্স্ট ভেক্টর, বি হচ্ছে সেকেন্ড ভেক্টর। তাহলে এ থেকে বি এর দিকে ডিরেকশন কোন দিকে? নিচের দিকে। তাহলে আমি কি বলতে পারি? যে সি ক্রস এটা এ ক্রস বি এর সমান। কারণ মান তো তোমার একই আছে। জাস্ট হচ্ছে চিহ্নটা নেগেটিভ আর পজিটিভ। আর সি মানে কি? সি মানে হচ্ছে -বি ক্রস এ, যেটাকে আমি বলতে পারি হচ্ছে এ ক্রস বি। এখন বুঝছি কিনা? ঠিক আছে? ডি ইউজ করো। সরি, এটা তো বি থাকবে। এখানে ডি। ঠিক আছে? তাহলে এর মানে -বি ক্রস এ, এটা হচ্ছে এ ক্রস বি। ওকে, তাহলে আমরা একটু ভেক্টর প্রোডাক্ট নিয়ে পড়তেছিলাম। এখন হচ্ছে তাইলে আমাদের একটু মান নিয়ে কথাবার্তা বলি। দেখো, আমার যদি এই বরাবর এ ভেক্টর কাজ করে আর এই বরাবর কাজ করে বি ভেক্টর, মাঝখানের অ্যাঙ্গেল যদি হয় থিটা, তাহলে এ ক্রস বি ভেক্টরটা কি হবে? ওই ও যে তলে আসে সেই তলের সাথে লম্ব লম্ব দিকে থাকবে। তো ধরি এটা সি ভেক্টর। তাহলে সি ভেক্টরটা কি হয়? সি ভেক্টর হয় হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এখন এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মানটা কি হবে? মানটা হবে হচ্ছে এ বি সাইন থিটা। ব্যাপারটা বুঝতে পারছি? মানটা হবে কি? এবি সাইন থিটা। ঠিক আছে? এখন তুমি বলতে পারো এটা কিভাবে আসছে? কিভাবে আসছে? এটা একটু আরো হায়ার লেভেলে গেলে শিখবা যে এই সূত্রটা কিভাবে আসছে। ঠিক আছে? প্রুফ আছে এগুলোর, যদি ফিজিক্স নিয়ে কখনো পড়াশোনা করো এটা পাবা তখন। ওকে? কিন্তু দেখো, এবি সাইন থিটা এটা কি রাশি? এটা একটা স্কেলার রাশি। এ মানে এ ভেক্টরের মান, বি মানে বি ভেক্টরের মান, আর সাইন থিটা তো হচ্ছে মধ্যবর্তী অ্যাঙ্গেলের থিটা, মানে সাইন অনুপাত। তো এটা তোমার স্কেলার রাশি, এটা তো ভেক্টর না। তাহলে এটাকে ভেক্টরে যদি কনভার্ট করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? একটা একক ভেক্টর দিয়ে গুণ দিতে হবে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম না এই জিনিসটা? তাইলে দেখো, এ আর বি এর যদি লম্ব দিকে একটা একক ভেক্টর আমরা ধরি ইটা, বইগুলোতে ইটা ইউজ করছে তাই আমি ইটা দিছি। ঠিক আছে? বইগুলোতে দেখবা ইটা ক্যাপ ইউজ করছে। যদি ইটা হয় তাহলে আমি কি বলতে পারি? যে সি ভেক্টরটা হচ্ছে এ বি সাইন থিটা ইনটু ইটা ক্যাপ। ইটা ক্যাপটা কি? হ্যাঁ, সি ক্যাপ, হ্যাঁ বলতে পারো, সমস্যা নেই। কিন্তু বইগুলোতে আর কি এটা ইউজ করছে, হ্যাঁ বলতে পারো, সমস্যা নেই। বইগুলোতে আসলে ইটাটা ইউজ করছে। ঠিক আছে? বা হায়ার স্টাডিজ এর যে বইগুলা সেখানে ইটা ক্যাপটা ইউজ করা হয়েছে। বাট এটাকে সি ক্যাপও বলতে পারো, সমস্যা নেই। কিন্তু ইটা ক্যাপটা বইগুলাতে ইউজ করছে।
তোমাকে অবশ্যই চিত্রটা তখন এঁকে দিতে হবে। মানে তুমি সি কোন দিকে ধরছো, এটার যে লম্ব দিকে সি ক্যাপ বা সি আছে ওইটা তখন বলে দিতে হবে। আর যদি ইটা ক্যাপ দাও তোমাকে কিছু বলা লাগবে না, তখন টিচার নিজেই বুঝে নিবে যে তুমি আসলে কি বুঝাতে যাচ্ছ। ওকে, যদি সি ক্যাপ দাও তোমাকে চিত্রটা আঁকতে হবে, ঠিক আছে? আর যদি চিত্র না এঁকে তুমি নর্মালি করতে চাও তাহলে ইটা ক্যাপ দিতে হবে। ঠিক আছে? ইটা ক্যাপটা কি? ইটা ক্যাপ হচ্ছে এ ভেক্টর ও বি ভেক্টরের তলের লম্ব দিকে একক ভেক্টর। তাহলে ইটা ক্যাপটা কি? এ ভেক্টর ও বি ভেক্টর যে তলে আছে সেই তলের লম্ব দিকে একটা একক ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি, যদি এখন আমি যে মানের নিয়ে কথা বলি, মান নিয়ে, যে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান কি হবে, তাহলে মানটা হবে কি এ বি সাইন থিটা। কারণ কি, ইটা ক্যাপের মান তো এটা তো একক ভেক্টর 1, ওইটা 1 হয়ে গেছে, তাহলে কি থাকে খালি এ বি সাইন থিটা থাকে। তাহলে এই পর্যন্ত আমরা যা যা বলছি সেগুলো নিয়ে কোনো সমস্যা বা জিজ্ঞাসা কিছু আছে কিনা? হ্যাঁ বলো। হ্যাঁ বলো। কথা ভাই শুনতেছি না, একটু জোরে বলো। হুম। এটা আবার বুঝাবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু আবার বুঝাই এটা। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, বুঝছি। আমি আসলে মানে এই প্রশ্ন কখনো সম্মুখীন হইনি, আমার একটু ভেজাল লাগছে। প্রবলেম নাই, দেখি আমরা যে কি বলতেছিলাম এতটুকু। এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে এ ক্রস বিটা কি হবে, মাইনাস বি ক্রস এ। ঠিক আছে, এখন একজন প্রশ্ন করছে যদি ব্র্যাকেট না থাকে, আমি যদি বি মাইনাস বি এর সাথে এ ভেক্টরের ক্রস গুণ করি, তাহলে ধরো এই বরাবর আমার এ ভেক্টর আর এই বরাবর হচ্ছে মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই বরাবর মাইনাস বি ভেক্টর, আমি মাইনাস বিটাকে ধরো ডি ভেক্টর কল্পনা করতেছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে বুঝো এই বরাবর যদি বি ভেক্টর হয়, তাহলে বি ভেক্টরের, সরি, এই বরাবর যদি মাইনাস বি ভেক্টর হয়, তাহলে বি ভেক্টরের ডিরেকশন কি হবে, তার অপোজিট দিকে। বি ভেক্টরের ডিরেকশন কি, তার অপোজিট দিকে, অবভিয়াসলি। ভিডিও আটকে গেছে। উম, এখন দেখো তো, এখন ঠিক আছে, ওকে। তাহলে যেটা বলতেছিলাম, এই বরাবর এ ভেক্টর, এই বরাবর মাইনাস বি ভেক্টর, যেটাকে আমি ধরলাম ডি ভেক্টর, তাহলে এই বরাবর যদি মাইনাস বি ভেক্টর হয়, বি ভেক্টরটা কোন দিকে থাকবে, তার অপোজিটে থাকবে। তাহলে এই বরাবর হচ্ছে কি আমার বি ভেক্টর। এতটুকু আশা করি ক্লিয়ার আমরা। ওকে, আচ্ছা, তাহলে এখন আমি কি করতেছি, মাইনাস বি ক্রস এ করতেছি। তো মাইনাস বি কে যেহেতু আমি ডি ধরছিলাম, এটাকে তাহলে ডি বানায় নি, তাহলে ডি ক্রস এ। ওকে, তাহলে এখন ডি থেকে এ পর্যন্ত, মানে ফার্স্ট ভেক্টরটা কি ডি ভেক্টর, সেকেন্ড ভেক্টরটা এ ভেক্টর, তাহলে ডি থেকে এ, ডি থেকে এ ডিরেকশন কোন দিকে হবে, নিচের দিকে। ব্যাপারটা বুঝতে পারতেছি, ঠিক আছে? ডিরেকশন কোন দিকে, নিচের দিকে। যেহেতু আমরা ক্রস প্রোডাক্টের মান নিয়েও কথা বলছি, তাহলে এটাকে আমি কি বলতে পারি, এটাকে আমি বলতে পারি হচ্ছে ডি ভেক্টরের মান ইন্টু এ ভেক্টরের মান ইন্টু মধ্যবর্তী কোণ মানে সাইন থিটা। ঠিক আছে, আচ্ছা, এবং যেহেতু ডিরেকশনটা নিচের দিকে, ধরো নিচের দিকে আমি একটা একক ভেক্টর দিলাম ইটা ক্যাপ, তাইলে ইটা ক্যাপ। ওকে, এই পর্যন্ত আশা করি কোনো সমস্যা নাই। এখন দেখো, যেহেতু আমি এটাকে পেছনের দিকে বর্ধিত করছি, তাইলে এর মানে এই কোণটা যদি থিটা হয়, এটা কি হবে, 180 ডিগ্রি মাইনাস থিটা বলা যায়। কি বুঝতে পারতেছি, এটাকে কি বলা যাবে, 180 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, তাহলে এখন দেখো, যদি আমি এখন এ ক্রস বি করি, কি করলাম, এ ক্রস বি, এ থেকে বি পর্যন্ত। ওকে, এ থেকে বি পর্যন্ত, ফার্স্ট ভেক্টর এ ভেক্টর, সেকেন্ড ভেক্টরটা কি বি ভেক্টর, তাহলে এ থেকে বি পর্যন্ত। তাহলে এ ক্রস বিটা কি হবে, এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। এবং ও ডিরেকশনটা কোন দিকে, ডিরেকশনটা নিচের দিকে আসতেছে না, বুঝতে পারছি? এ থেকে বি এর দিকে যদি আমি চারটা আঙ্গুল ঘুরাই, বৃদ্ধাঙ্গুলি কি থাকে, নিচের দিকে থাকে না? অর্থাৎ আমার ইটা ক্যাপ কিন্তু ইটা ক্যাপের দিকেই আছে, মানে ডিরেকশনটা কিন্তু ইটা ক্যাপের দিকেই আছে। এখন বুঝো, তাহলে আমি কি বলতে পারি, ইটা ক্যাপ ইন্টু এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু, আমরা ত্রিকোণমিতির সংখ্যা থেকে কি জানি, সাইন 180 মাইনাস থিটা মানে কি সাইন থিটা। এবং আবার দেখো, আমার ডি ভেক্টর যে কথা, বা ডি ভেক্টরের মান যে কথা, বি ভেক্টরের মান কি সেম কথা না, কারণ একটা তো আর একটা ঋণাত্মক ভেক্টর।
ওদের মান তো সমান সমান হবে। তো এটাকেও কি বলতে পারি, ইটা ক্যাপ ইন্টু এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু সাইন থিটা। দেখো এই দুইটা ইকুয়াল আসতেছে, এটা আসতেছে ইটা ইন্টু এ বি সাইন থিটা, এটাও আসতেছে ইটা ইন্টু এ বি সাইন থিটা। কি এখন বুঝছি? হুম। আর বেশিক্ষণ না, আর 5 মিনিট লাগবে। ঠিক আছে, হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। যদি তোমার আচ্ছা উপরে নিচে সাধারণত আলাদা সাইন দিয়ে প্রকাশ করা যায় না। তুমি যদি উপরের দিকে ইটা দাও, নিচের দিকে তাহলে মাইনাস ইটা হবে। আ আম সেই ক্ষেত্রে তোমার হচ্ছে আ না, তখন তুমি একটা ইটা দিবা, একটা মাইনাস ইটা দিবা। তুমি বুঝবা আরকি, বা এটা তোমার তখন আলাদা করা যাবে। যেমন ধরো যদি তোমার বলি যে A ক্রস B করো, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তুমি যদি এটাকে ধরো, যেমন আমি A ক্রস B কে ধরো, ইটা AB sin থিটা দিলাম। ঠিক আছে? হ্যাঁ, 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 আছি। ওয়েট। দাঁড়াও। হ্যাঁ, ঠিক হইছে? ওকে, ধন্যবাদ। তো যেটা বলতেছিলাম যে ধরো A ক্রস B কে আমি বলতেছি ইটা ইন্টু AB sin থিটা। ঠিক আছে? তাহলে তখন তুমি আবার B ক্রস A কে কি বলবা? মাইনাস ইটা ক্যাপ ইন্টু AB sin থিটা। ঠিক আছে? বুঝতে পারছি? মানে ওই ক্ষেত্রে তোমাকে তখন আর চিত্র দেখাইতে হবে না। যদি একটাকে তুমি ইটা দাও, তাহলে একটা তোমার মাইনাস ইটা হবে। কারণ একটা যদি উপরের দিকে হয়, আরেকটা অবভিয়াসলি নিচের দিকে হবে। কি বুঝতে পারতেছি? হ্যাঁ, বলো। দেখো, আমরা কি বলছি যে মাইনাস বি ভেক্টরটা হচ্ছে ডি ভেক্টর। মাইনাস বি কেই তো আমি ডি ধরছি। তাই তো? তো আমরা কিন্তু ছোটবেলায় পড়ছিলাম যে একটা ভেক্টর যদি আরেকটা ঋণাত্মকের সমান হয়, তাহলে এর মানে কি তাদের মান সমান, জাস্ট দিক ভিন্ন। তাহলে ওই যে এটা তো মান। তাহলে ওর মানটা কি বি এরই সমান হবে না? বুঝছি এখন? বুঝতে পারছি? ওকে। আচ্ছা। তো তো এতটুকু যদি বুঝে থাকি, আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা ওয়েট, লেখা হচ্ছে প্রপার্টিস অফ ভেক্টর প্রোডাক্ট। প্রপার্টিস অফ ভেক্টর প্রোডাক্ট। হ্যাঁ বলো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আমি আমি তো আচ্ছা, আর 5 মিনিট পড়ালে কি অসুবিধা হয়? একটু যদি 5 মিনিট পড়াই, বেশিক্ষণ পড়াবো না আর। ওকে, জাস্ট 5 মিনিট আমি কয়টা প্রপার্টিস একটু লিখে দিব খালি। তো প্রপার্টিস অফ ভেক্টর প্রোডাক্ট, এটার কাহিনীটা হচ্ছে যে আমার এটা নিয়ে কাহিনী বা কথাবার্তা আর কি। তো আমি যেটা বললাম যে এ ক্রস বি ইকুয়ালস টু কি হয়, মাইনাস বি ক্রস এ। তাই তো? এর মানে কি এরা বিনিময় বিধি মানে না। বিনিময় বিধি মানে না। তারপরে আরেকটা প্রোডাক্ট হচ্ছে বা আরেকটা কথা হচ্ছে, যদি তোমার এ ভেক্টর আর বি ভেক্টর কি হয়, সমান্তরাল হয়। আচ্ছা, দুইটা ভেক্টর বা দুইটা রেখা সমান্তরাল হওয়া মানে কি তাদের মধ্যবর্তী কোণ কত? কোণ ইজ ইকুয়াল টু কত? 0 ডিগ্রি। কিন্তু কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে দেখো, হ্যাঁ বলো। আম, যদি তাদের ডিরেকশন বিপরীত হয়, হ্যাঁ তাহলেও হইতে পারে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি, হ্যাঁ বলতে পারো। হ্যাঁ, ডিরেকশন মেনশন করে নাই। হ্যাঁ ঠিক আছে, 180 ডিগ্রি বলা যায়। ওকে, তাহলে যদি তোমার দুইটা ভেক্টর সমান্তরাল হয়, তাহলে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি দুইটাই হইতে পারে। ওকে, আর আমরা কি জানি সাইন 0 ডিগ্রি বা সাইন 180-র মান কত? 0। তাহলে এর মানে আমার এ বি সাইন থিটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। অর্থাৎ আমার এ ক্রস বিটা তখন কি হবে? 0 ভেক্টর হবে। ব্যাপারটা বুঝতে পারছি? এ ক্রস বি তখন কি হবে? 0 ভেক্টর হবে। অবশ্যই খেয়াল রাখবা 0 ভেক্টর হবে। কারণ কি এটা একটা ভেক্টর প্রোডাক্ট। মাঝে মাঝে কিন্তু অপশনে তোমার 0 থাকে, 0 ভেক্টরও থাকে। অবশ্যই কি দাগাবা? 0 ভেক্টরকে দাগাবা। ঠিক আছে? আচ্ছা, আর যদি এ ক্রস বি এটা যদি 0 ভেক্টর হয়, তাহলে এ ক্রস বি এর মান কি হবে? মান হচ্ছে 0 হবে। ঠিক আছে? মানটা হবে 0।
তারপর আর কি প্রপার্টি আছে? সরি, গেল কই? হ্যাঁ, লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট প্রপার্টি সেটা হচ্ছে ভেক্টরের ক্রস গুণন যোগের অধীনে বন্টনযোগ্য। ভেক্টরের, এটা লেখো, ভেক্টরের ক্রস গুণন যোগের অধীনে বন্টনযোগ্য। মানে হচ্ছে ধরো তোমার এ ক্রস বি ভেক্টর প্লাস সি ভেক্টর থাকে, তাহলে সেটাকে আমি বলতে পারি কি এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর, ওই যে অনেকটা তোমার বাংলা গুণের মতো এ বি এ সি ওইরকমই আর কি। তাহলে এটা ভেক্টর ক্রস কি তোমার যোগের অধীনে বন্টনযোগ্য, তুমি চাইলে যোগের অধীনে বন্টন করতে পারো। ঠিক আছে, তো আজকে আমাদের এই পর্যন্তই। লাস্ট দিন হচ্ছে আমরা আহ, ত্রিমাত্রিক স্থানাঙ্কের জন্য এই ক্রস প্রোডাক্টের বা ক্রস গুণনের কাহিনীগুলো একটু দেখব। ঠিক আছে, তো আজকে যা পড়াইলাম ওই পর্যন্ত কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা?